ওকে, তো আমরা কেন ফাংশন ব্যবহার করব, দ্যাট আমরা এখন পড়তে যাচ্ছি অ্যাডভান্টেজ অফ ফাংশন ইন সি। তো দেয়ার আর দ্য ফলোইং অ্যাডভান্টেজ, মানে ফলোইং অ্যাডভান্টেজ, আমি যে অ্যাডভান্টেজগুলো এখন বলবো সেই অ্যাডভান্টেজগুলো হচ্ছে আমাদের ফলোইং অ্যাডভান্টেজ। নাম্বার ওয়ান যেটা হচ্ছে যে আমরা ফাংশন যদি আমরা ব্যবহার করি, তাহলে আমরা একই কোডকে আমাকে বারবার আমার প্রোগ্রামিং এ লিখতে হবে না, সেটা থেকে আমরা অ্যাভয়েড করতে পারি। মানে রিরাইটিং সেম কোড আমরা কিন্তু এটাকে অ্যাভয়েড করতে পারি। কেন? এটা কারণ কি, না ধরে নে, আমি সাপোজ ধরে নে আমি অ্যাডিশন বলে একটা ফাংশন লিখেছি, বা অ্যাড বলে আমার একটা ফাংশন লেখা আছে প্রোগ্রামিং এ। আমার প্রোগ্রামটার মধ্যে, আমার ধরনের এটা প্রোগ্রাম, আমার প্রোগ্রামটার মধ্যে আমাকে 5 বার অ্যাডিশন করতে হবে। তাহলে 5 বার অ্যাডিশন করতে কি, আমি 5 বার একটা অ্যাডিশন করতে আমার 5 লাইনে কোড লিখতে হয়, তাহলে আমাকে যদি 5 বার অ্যাডিশন করতে বলে, তাহলে আমাকে তো 25 লাইনে কোড লিখতে হবে। তাহলে যদি আমরা সেই ফাংশন অ্যাডিশনের জন্য যদি আমরা ডেডিকেটেড একটা ফাংশনকে লিখে রাখি, আমার যখনই অ্যাডিশন করার প্রয়োজন পড়ছে আমার প্রোগ্রামিং এ, আমি তখনই সেই ফাংশনটাকে কল করছি যে তুমি এসে আমার কাজটা করে দিয়ে যাও। তো সে কিন্তু এসে কাজটা করে দিয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, না তাহলে আমাকে দেখে এই সেম 5 লাইনের কোডটা কিন্তু আমাকে বারবার রিরাইট করতে হচ্ছে না, বা সেম লজিকটা আমাকে বারবার লিখতে হচ্ছে না। আমরা কিন্তু একবারই একটা ফাংশন ডিফাইন করে রেখেছি, সেই ফাংশনটাকে কিন্তু বারবার আমি ডাকছি, তাকে দিয়ে আমি কাজটা করিয়ে নিচ্ছি। ওকে, তো এটা অনেকটা এরকম, না ধরে নে আমরা একটা বাড়ি তৈরি করছি। তো বাড়ি তৈরি করার সময়, বাড়ি ধরুন আমার ফিনিশিং হয়ে গেছে, তো আমি তার জন্য ধরে নে আমাকে প্ল্যান পাস করতে হবে, আমাকে বাড়িটার ফার্স্টে প্ল্যানিং করতে হবে, প্ল্যানটাকে পাস করতে হবে। দেন তারপরে মিস্ত্রিরা এসে বাড়িটা করবে, বাড়িটা করার পরে আমাকে প্লাস্টার করতে হবে, দেন আমাকে রং করতে হবে, দেন আমাকে ইলেকট্রিফিকেশন করতে হবে। তো আমি যখন ইলেকট্রিফিকেশন করতে চাইছি আমার বাড়িতে, তখন কিন্তু ইলেকট্রিফিকেশন করার জন্য কিন্তু স্পেশাল একটা ফাংশন বসে আছে, তার নাম হচ্ছে ইলেকট্রিশিয়ান। আমি তখন কি করলাম, তাকে আমি কল করলাম, সে বাড়িতে আসলো, আমার ইলেকট্রিফিকেশন করে দিয়ে চলে গেল। পরে হয়তো আমার আবার কোনো প্রবলেম হচ্ছে, আমি কিন্তু আবার তাকে কল করছি, বা অন্য কোনো ইলেকট্রিফিকেশনকে কল করছি। আমার হয়তো পেন্টিং করতে হবে বাড়িতে, আমি পেন্টারকে কল করছি, সে কিন্তু এসে আমার বাড়িতে সেই কাজটা করে দিয়ে চলে যাচ্ছে। তো দ্যাট ইজ দ্য ফাংশন। এটা কিন্তু প্রত্যেকে কিন্তু একটা করে সেপারেট সেপারেট ফাংশন। ঠিক আছে? তো তার মানে আমরা ফাংশন ব্যবহার করলে আমাকে আমরা কি করতে পারি, না উই ক্যান অ্যাভয়েড রিরাইটিং সেম লজিক অর সেম কোড এগেন অ্যান্ড এগেন ইন এ প্রোগ্রাম। দ্যাট ইজ দ্য ফার্স্ট অ্যাডভান্টেজ, যে আমাকে সেম কোডকে আমাকে বারবার লিখতে হয় না যদি আমি ফাংশন ব্যবহার করি। তো তার আমি অ্যাপ্লিকেশন দেখাবো, ইমপ্লিমেন্টেশন দেখাবো, আমরা ফাংশন দিয়ে যখন প্রোগ্রাম করব, যে আমাকে একটা কাজকে বারবার করতে হচ্ছে, তা আমি বারবার সেম কোড কোড মানে কেন লিখবো? তো আমি একটা কমন কোডকে লিখে রাখি, একটা ফাংশন ডিফাইন করে রাখি, সেই ফাংশনটাকে বারবার কল করবো, সে এসে আমার কাজটা করে দিয়ে যাবে। ওকে, তো দ্যাট ইজ দ্য ফার্স্ট অ্যাডভান্টেজ। নেক্সট হচ্ছে যে আমরা আমাদের সি প্রোগ্রামের ভিতর আমরা সি এর ফাংশন গুলোকে এনি নাম্বার অফ টাইমস আমরা কল করতে পারি, যেখান সেখান থেকে আমরা কল করতে পারি। আমার প্রোগ্রামে আমি লাস্ট লাইনেও কিন্তু ফাংশন কল করতে পারি, আমরা তো করি, আমরা প্রোগ্রামের লাস্ট লাইনে আমরা তো ফাংশন কল করি, গেট সিএইচ ইজ দ্য ফাংশন। আমরা লাস্ট লাইনেও কিন্তু ফাংশন কল করতে পারি। ঠিক আছে, তো গেট সিএইচ এর পারপাস আলাদা। ফাংশন দেখে আমরা কেমন করে বুঝবো, না ফাংশন দেখে আমি বুঝতে পারবো ফাংশনের পরে একটা ওপেনিং ক্লোজিং থাকবে, দ্যাট ইজ দ্য ফাংশন। প্রিন্টে ফাংশনের পর দ্য ওপেনিং ক্লোজিং থাকে, স্ক্যানে ফাংশনের পরে দ্য ওপেনিং ক্লোজিং থাকে, মেন ফাংশনের পরে ওপেনিং ক্লোজিং থাকে। তো এই জায়গায় কিন্তু আমরা ফাংশন বুঝতে পারবো, সেটা আমরা পরে আসছি, কি করে ফাংশনের ডিক্লারেশন কি, সিনট্যাক্স কি, সেটা আমরা পরে আসছি। তাহলে আমরা একটা ফাংশনকে আমরা একটা প্রোগ্রামের ভিতর আমরা যেখান সেখান থেকে যখন যখন খুশি, যতবার খুশি কল করতে পারি। এটাও কিন্তু একটা ফাংশনের একটা অ্যাডভান্টেজ, যে আমার কোনো লিমিটেশন নেই, যে আমি কতবার আমি কাজটা করতে পারবো বা কতবার করতে পারবো না। ওকে, তো নেক্সট নেক্সট অ্যাডভান্টেজ হচ্ছে যে আমার একটা বড় সি এর প্রোগ্রাম আছে, সাপোজ আমার একটা বড় বড় সি এর প্রোগ্রাম আছে। তো আমি সেই প্রোগ্রামটাকে আমি কতগুলো মাল্টিপল ফাংশন আমি ডিভাইড করেছি, প্রত্যেকটা ফাংশন সেপারেট সেপারেট টাস্ককে পারফর্ম করছে। তাহলে আমার আমি যে কোনো ফাংশনকে যখন তখন আমি কিন্তু ট্র্যাক করতে পারবো। ট্র্যাক করে আমার হচ্ছে খুঁজে বের করা, যে আমার অ্যাডিশনের কাজ হচ্ছে না আমার প্রোগ্রামটার ভিতরে, আমি তখন অ্যাডিশন ফাংশন আমি গিয়ে ট্র্যাক করছি, অ্যাডিশন ফাংশনটাকে আমি ট্র্যাক করতে পারছি। তাহলে উই ক্যান ট্র্যাক এ লার্জ সি প্রোগ্রাম ইজিলি। একটা বড় সি প্রোগ্রামকে কিন্তু আমরা ট্র্যাক করতে পারি খুব সহজ, যদি আমার সেই প্রোগ্রামটা, বড় প্রোগ্রামটা যদি আমার কতগুলো ফাংশনে ডিভাইড করা থাকে, তাহলে কিন্তু আমরা খুব সহজে আমরা ট্র্যাক করতে পারি। ওকে, বা খুঁজে বের করতে পারি। দ্যাট ইজ দ্য ওয়ান অ্যাডভান্টেজ। নেক্সট অ্যাডভান্টেজ হচ্ছে যে আমার সিতে আমি
একটা প্রোগ্রাম লিখেছি, আমি প্রোগ্রাম লিখে আমি একটা অ্যাডিশনের জন্য ফাংশন লিখে রেখেছি, আমার প্রোগ্রামের ভিতরে আমার 5বার অ্যাডিশন করতে হচ্ছে, আমি 5বার সেই অ্যাডিশনের যে কোডটা সেই কোডটাকে আমি বারবার ইউজ করছি। তাহলে একই কোডকে আমরা কিন্তু বারবার ইউজ করতে পারি। তো এই যে ফিচার্সটা, একই কোডকে বারবার ইউজ করলে অনেক সুবিধা হয় যে আমার মেমোরি স্পেস রিকোয়ারমেন্ট কমে যায় একই কোডকে যদি আমরা বারবার ইউজ করি, কারণ সেম কোডটা আমাকে বারবার লিখতে হচ্ছে না। তাহলে এই কনসেপ্টটাকে বলা হয় রিইউজেবিলিটি। তাহলে রিইউজেবিলিটি কিন্তু একটা মেন অ্যাচিভমেন্ট সি ফাংশনের ক্ষেত্রে। ফাংশন কিন্তু আমাকে পারমিট করে, আমাকে অ্যালাউ করে এই যে রিইউজেবিলিটি ফিচার্সটাকে সাপোর্ট করানোর জন্য। তাতে কি হয় না, আমার প্রোগ্রামিং এর সাইজটা বাড়ে না। আমার প্রোগ্রামিং এর সাইজ না বাড়লে আমার প্রোগ্রামিং এর স্পেস রিকোয়ারমেন্ট কমে যাবে। আর যদি আমার প্রোগ্রামিং এর স্পেস রিকোয়ারমেন্ট কমে যায়, যদি সাইজ না বাড়ে, আমার এক্সিকিউশন টাইম কম লাগবে, আমার খুব কম সময় কিন্তু প্রোগ্রামটা এক্সিকিউট হয়ে যাবে। এটাও কিন্তু একটা অ্যাডভান্টেজ, যেটা হচ্ছে রিইউজেবিলিটি। ওকে। তো আমরা ফাংশনের অনেক অনেক অ্যাডভান্টেজ দেখলাম, অনেক অ্যাডভান্টেজ দেখলাম ফাংশনের, ঠিক আছে। কিন্তু এত অ্যাডভান্টেজ তো আছে, কিন্তু আমাদের তো কিছু তো অসুবিধাও থাকবে, সেটা আমরা ফাংশন পড়ে নেওয়ার পরে দেখবো কি কি প্রবলেম আছে ফাংশনের। আমরা প্রথম থেকেই অসুবিধার দিকটা আমরা জানবো না, আমরা আগে ফাংশনটা দেখি, তারপরে আমরা বুঝতে পারবো যে ফাংশনে কি সমস্যা আছে বা ফাংশনে কি ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। ওকে। তো এই যে আমরা এত কিছু বলছি যে ফাংশন লিখে রাখবো, ফাংশনে যতবার খুশি ফাংশনকে কল করব, তো এটা কিন্তু এটা কিন্তু সিপিইউর কাছে একটা ওভারহেড। এই যে ফাংশন কল করা, ফাংশন ডিক্লেয়ার করা, ফাংশন ডিফাইন করা, এটা কিন্তু একটা ওভারহেড সি প্রোগ্রামের কাছে, বা এটা সিপিইউর কাছে একটা ওভারহেড। এই জন্য কিন্তু এক্সট্রা টাইম লাগে ফাংশন দিয়ে কাজ করতে গেলে। তো দ্যাট ইজ দ্যাট ডিসঅ্যাডভান্টেজ। এটা আমরা নেক্সট পড়ে নেওয়ার পরে আমরা ডিটেলসে জানবো যে কেন এটা সময় বেশি লাগছে ফাংশন দিয়ে কাজ করলে। ওকে। তো সেটা আমরা পরে আসছি সেই কনসেপ্টে। এটা হচ্ছে অ্যাডভান্টেজ, ফাংশনের অ্যাডভান্টেজ। তো আমরা এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে খুব কমন একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে টাইপস অফ ফাংশন। ওকে। টাইপস অফ ফাংশন, আমরা ইন জেনারেল ফাংশনটাকে আমরা ডিভাইড করছি। আমরা ইন জেনারেল যদি ফাংশনটাকে যদি আমরা ডিভাইড করি, তাহলে ইন জেনারেল ফাংশনটাকে ডিভাইড করলে বেসিক্যালি দেয়ার আর টু টাইপস অফ ফাংশন ইন সি প্রোগ্রামিং। আমরা দু রকমের ফাংশন দেখবো। নাম্বার ওয়ান, এটা আমরা নাম শুনেছি অনেক সময় সি পড়তে গিয়ে, দ্যাট ইজ দ্য লাইব্রেরি ফাংশন। First one is the library function. Okay. And second one is the user defined function. এই টাইপটা আজকে আমরা ক্লারিফাই করব, ক্লিয়ার করব কনসেপ্টটা। What is the library function? What are the example of the library functions? And next we have to discuss about the what is user defined function and what are the example of a user defined function. Okay. তো ফার্স্ট হচ্ছে লাইব্রেরি ফাংশন। লাইব্রেরি ফাংশনের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে প্রিডিফাইন্ড ফাংশন। প্রিডিফাইন মানে হচ্ছে আগে থেকে যে ফাংশনগুলো ডিফাইন করা আছে, যে ফাংশনগুলোকে মানে রেডিমেড ফাংশন, আমরা জাস্ট ডাকছি, তাকে কল করছি, দিয়ে তাকে কাজ করিয়ে নিচ্ছি, সে কিন্তু কাজ করে দিয়ে চলে যাচ্ছে। কিন্তু সেই ফাংশনটা কিন্তু কোথাও কিভাবে কাজ করছে সেটা কিন্তু আমরা কেউ জানি না, বা কেউ মানে দেখতেও চাই না। সেটা কিন্তু অলরেডি প্রিডিফাইন্ড, তার কোডটা কিন্তু ডিফাইন করা আছে, তার বডিটা কিন্তু লেখা আছে অলরেডি। তাহলে লাইব্রেরি ফাংশন হচ্ছে এমন ধরনের ফাংশন হুইচ আর ডিক্লেয়ার্ড ইন দ্য সি হেডার ফাইল। এর যে হেডার ফাইল আছে stdio.h বা conio.h, এই হেডার ফাইলের ভিতরে লাইব্রেরি ফাংশনের ডেফিনেশন বা ডিক্লারেশন কিন্তু সেই হেডার ফাইলের মধ্যে লেখা আছে। সাপোজ ফর এক্সাম্পল, আমরা সিতে প্রোগ্রাম করতে গিয়ে আমরা কিন্তু ম্যাক্সিমাম টাইম আমরা কিন্তু প্রিন্টএফ ফাংশনের আমরা হেল্প নিই। আমরা প্রিন্টএফ ফাংশন দিয়ে আমরা কোনো মেসেজকে প্রিন্ট করি, আমরা স্ক্যানএফ ফাংশন দিয়ে আমরা কোনো ভ্যালুকে আমরা স্ক্যান করতে পারি ইউজারের কাছ থেকে। তাহলে প্রিন্টএফ স্ক্যানএফ ফাংশন কিন্তু আমরা সবসময় ব্যবহার করি আমাদের প্রোগ্রাম করতে। তো প্রিন্টএফ ফাংশনের ভিতরে আমি একটা মেসেজকে ডবল কোটের মধ্যে লিখে দিলাম, আমার সেই মেসেজটা প্রিন্ট হয়ে গেল। তাহলে প্রিন্টএফ ফাংশন কি কোনো ম্যাজিক তো নয় যে আমি যা কিছু করছি এটা মানে থ্রু ম্যাজিক হচ্ছে, এটা কোনো ম্যাজিক্যাল সিস্টেম নয়। তাহলে প্রিন্টএফ ফাংশনের মধ্যে আমি মেসেজটা লিখে দিচ্ছি, আমার প্রিন্টএফ ফাংশন সেটাকে প্রিন্ট করে ফেলছে। তাহলে তার মানে এই প্রিন্টএফ ফাংশনটার কিন্তু একটা ডেফিনেশন লেখা আছে। ডেফিনেশন মানে হচ্ছে এই প্রিন্টএফ ফাংশনের এগেইনস্টে হয়তো তোর 50 লাইনের একটা কোড লেখা আছে, 50টা লাইনের একটা স্টেটমেন্ট লেখা আছে, বা গ্রুপ অফ স্টেটমেন্ট আছে, যে স্টেটমেন্ট গুলো কিন্তু ডিফাইন করা আছে কার ভিতর না, আমার হেডার ফাইলের ভিতর, দ্যাট ইজ দ্য হ্যাশ ইনক্লুড stdio.h। তো তার জন্যই আমি প্রিন্টএফ ফাংশনটাকে ব্যবহার করব বলেই কিন্তু আমি প্রথমেই হ্যাশ ইনক্লুড stdio.h টাকে আমি কিন্তু আমি ফার্স্টে আমি ইনক্লুড করে নিচ্ছি,
যদি আমি stdio.h কে আমি যদি ইনক্লুড না করতাম, তাহলে আমি যদি প্রিন্টএফ ফাংশন যদি ব্যবহার করতাম, তাহলে কি হতো না, তখন কিন্তু কম্পাইলার এই প্রিন্টএফ ফাংশনটাকে হয়তো নিয়ে কাজ করতে করলো, শুরু করে দেখলো যে প্রিন্টএফ ফাংশনের তো ডেফিনেশন কোথাও নেই, কারণ তুই তো এখানে হ্যাশ ইনক্লুড stdio.h কে তুই তো ইনক্লুডই করিসনি। তাহলে আমি যে ফাংশনকে ব্যবহার করব তার ডেফিনেশন যেখানে লেখা আছে তাকেও আমাকে ইনক্লুড করতে হবে। আমি স্ক্যানে ফাংশন ব্যবহার করছি, স্ক্যানে ফাংশন দিয়ে আমি স্ক্যান করছি, আমি পার্সেন্টেজ ডি লিখে অ্যাম্পারসেন্ট করলে আমি বলে দিচ্ছি যে হ্যাঁ, যে স্যার তো বলেছে যে এটা গিয়ে মেমোরিতে গিয়ে এ ভেরিয়েবলের মধ্যে স্টোর হয়ে যাবে। তাহলে আমি কিবোর্ড থেকে ইনপুট দিচ্ছি, সেই ভ্যালুটা গিয়ে স্ক্যানে ফাংশন নিয়ে গিয়ে মেমোরিতে গিয়ে ভেরিয়েবলের ভেতরে স্টোর করে দিচ্ছে, এটা কেমন করে পসিবল? তো তার জন্য নিশ্চয়ই কোনো কোড লেখা আছে। তাহলে স্ক্যানে ফাংশন এগেনস্টও কিন্তু হয়তো 40 লাইনের একটা কোড লেখা আছে। আমি কিন্তু 40 লাইন বা 50 লাইন আমি মানে ফর এক্সাম্পল মানে কথাটা বলছি। ওকে, তো তার এগেনস্টে কিন্তু একটা কোড লেখা আছে, সেই যে তার এগেনস্টে যে কোডটা লেখা আছে, তো দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ দ্য ফাংশন। তো সেই ডেফিনেশন কিন্তু ওই stdio.h এর ভেতরে লেখা আছে। তাহলে লাইব্রেরি ফাংশন হচ্ছে তেমন ধরনের ফাংশন হুইচ আর ডিক্লেয়ার্ড ইন দ্য সি হেডার ফাইল। এক্সাম্পল কি, দ্য স্ক্যানএফ ফাংশন আমরা ব্যবহার করেছি, প্রিন্টএফ ফাংশন, গেটএস ফাংশন, পুটএস ফাংশন, অল আর দ্য লাইব্রেরি ফাংশনস। আরো লাইব্রেরি ফাংশনস প্রচুর আছে, আমরা যত প্রোগ্রামিং করবো তত লাইব্রেরি ফাংশন চাপবো। গেট সিএইচ লাইব্রেরি ফাংশনস। ওকে, তো এটাই হচ্ছে কিছু লাইব্রেরি ফাংশন। সবার নিশ্চয়ই বোঝা গেছে লাইব্রেরি ফাংশনের কনসেপ্ট। তাহলে যে ফাংশনগুলো রেডিমেড ফাংশন যেগুলোকে আমরা প্রোগ্রামিং এ ব্যবহার করব, ডেফিনেশন না লিখে বা ডিফাইন না করে, সেই ফাংশনগুলোকে আমরা বলবো লাইব্রেরি ফাংশন। নেক্সট হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন, যেটা আমাদের টপিক, সেটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। তাহলে নামটা শুনি আমরা বুঝতে পারছি যে ইউজার ডিফাইন ফাংশন আর দ্য ফাংশন হুইচ আর ক্রিয়েটেড বাই দ্য সি প্রোগ্রামার। মানে আমরা ইউজার ডিফাইন ফাংশন মানে হচ্ছে ইউজার যে ফাংশনটাকে ডিফাইন করবে, ইউজার যে ফাংশনটাকে ডিক্লেয়ার করবে, ইউজার যে ফাংশনটাকে কল করবে, দ্যাট ইজ দ্য ইউজার ডিফাইন ফাংশন। তাহলে ইউজার ডিফাইন ফাংশন কিন্তু ইউজাররা ডিফাইন করে, সি প্রোগ্রামাররা ডিফাইন করে। ওকে, তো আমরা ইউজাররা কিভাবে ফাংশন ডিফাইন করব, বা আমরা ইউজাররা ফাংশনটাকে কিভাবে ডিক্লেয়ার করব, বা আমরা আমাদের পারপাসটা, অবশ্যই ফাংশন লিখতে গেলে তো একটা পারপাস দরকার, যে হ্যাঁ আমাকে অ্যাডিশন অপারেশন করতে হবে, আমাকে অ্যাডিশনের জন্য ফাংশন লিখতে হবে, বা আমি একটা সাবস্ট্রাকশন অপারেশন করবো, আমাকে সাবস্ট্রাকশন করার জন্য একটা ফাংশন লিখতে হবে। তো আমাকে পারপাসটা আমার কাছে ক্লিয়ার থাকা দরকার কোনো ইউজার ডিফাইন ফাংশন লেখার সময়। আমি ফাংশন লিখছি নিজের মতো করে, কি কাজ করছে আমি নিজেই জানি না, তাহলে তো হবে না। ঠিক আছে, তাহলে আমরা ইউজার ডিফাইন ফাংশন কিন্তু ইউজাররা ডিফাইন করবে। তাহলে আমরা ফাংশন, রেডিমেড ফাংশন গুলো তো আমরা দিয়ে ইউজ করে তো কাজ করেছি, সেদিন আমাদের শেষ হয়ে গেছে। আমরা যেগুলো রেডিমেড ফাংশন আছে সেগুলোকে দিয়ে আমরা কাজ করব, সেগুলোকে নিয়ে আমরা কাজ করব, কিন্তু আমরা আমাদের নিজেদের ফাংশন আমরা তৈরি করব। আমরা ফাংশন তৈরি করব। আমি অ্যাডিশন করার জন্য আমার তো কোনো ফাংশন নেই, সিতে কোনো লাইব্রেরি ফাংশন নেই অ্যাডিশন পারফর্ম করার জন্য। তো যদি আমরা শিখে ফেলি যে কেমন করে ফাংশন তৈরি করতে হয়, তো তাহলে তো নিজেরাই ফাংশন তৈরি করতে পারবো, সেই ফাংশনটাকে ব্যবহার করে আমরা নিজেরাই প্রোগ্রামিং এ তাকে ইউজ করতে পারবো। তাহলে আমরা এখন শিখতে যাচ্ছি যে কি করে ফাংশন তৈরি করতে হয়, কি করে ফাংশনকে ডিফাইন করতে হয়। তো সেই সেই ধরনের ফাংশনগুলোকেই বলা হয় ইউজার ডিফাইন ফাংশন। আমি একটা ফাংশন তৈরি করছি অ্যাডিশন বলে, তো সেই অ্যাডিশন ফাংশনটা আমাকে তাকে জানতে হবে যে কেমন করে ডিফাইন করবো, বা কেমন করে লিখতে হয় ফাংশনটাকে, বা ফাংশনের ভেতরে কি করে বডি লিখতে হয়, তবেই তো আমরা অ্যাডিশন ফাংশনটাকে লিখতে পারবো। তো আমি যদি কোনো অ্যাডিশন ফাংশন লিখি, তো সেটা হচ্ছে কিন্তু আমার একটা ইউজার ডিফাইন ফাংশন। তো আমরা ইউজার ডিফাইন ফাংশন দিয়ে কিন্তু আমরা কাজ করে এসেছি, আমরা কিন্তু প্রোগ্রামিং এ ইউজার ডিফাইন ফাংশন আমরা ব্যবহার করেছি, দ্যাট ইজ দ্য ভয়েড মেন ফাংশন। মেন ফাংশনটা কিন্তু ইউজার ডিফাইন ফাংশন। কারণ দেখ, মেন ফাংশন আমরা যখন লিখি, আমাকে প্রোগ্রামিং লিখতে গেলে আমাকে মেন ফাংশন লিখতেই হবে। আর মেন ফাংশনের ভিতরে আমি কত লাইনের কোড লিখবো সেটা কিন্তু ডিপেন্ড করে আমি কি প্রোগ্রাম করছি তার উপর। তাহলে মেন ফাংশনের ভিতর যে কন্টেন্ট আছে সেটা কিন্তু ভ্যারি করে অ্যাকর্ডিং টু দ্য প্রোগ্রাম, অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম। তাহলে মেন ফাংশন কিন্তু আমরা নিজেরা ডিফাইন করছি, তার জন্য মেনটাকে আমরা বলবো মেন ইজ আ ইউজার ডিফাইন ফাংশন, এক্সাম্পল অফ এ ইউজার ডিফাইন ফাংশন। তো এছাড়া আমরা অ্যাডিশন ফাংশন লিখছি, আমরা সাবট্রাকশন ফাংশন লিখছি, তো সেগুলো তো অবভিয়াসলি ইউজার ডিফাইন ফাংশন। কিন্তু আমরা মেন ফাংশন দিয়ে আমরা যেহেতু কাজটা করে এসেছি বলে আমি মেনটাকে বলছি ইউজার ডিফাইন ফাংশন। ওকে, তাহলে লাইব্রেরি ফাংশনের এক্সাম্পল হচ্ছে প্রিন্টএফ, স্ক্যানএফ, গেটএস, পুটএস, আরো ডিফাইন গেট সিএইচ, ডিফারেন্ট ফাংশনস আছে, দোজ আর দ্য লাইব্রেরি ফাংশনস। আর মেন ফাংশনস হচ্ছে
মেইন ফাংশনটা হচ্ছে এক্সাম্পল অফ এ ইউজার ডিফাইন্ড ফাংশন, কমনলি নোন অ্যাজ মেন। আমরা কিন্তু এটাকে সবাই জানি মেইন ফাংশন হচ্ছে, আর মেইন ফাংশন দিয়ে কাজ করতে হয়, মেইন ফাংশন লাগে আমার প্রোগ্রামিং এ। তো কেন মেনটাকে ইউজার ডিফাইন ফাংশন বলা হয়, সে তার রিজনটা হচ্ছে এটাই, যে আমি মেনের ভেতরে কত লাইনে কোড লিখবো, বা মেনের ভেতরে আমি কটা প্রিন্টএফ লিখবো, কটা স্ক্যানএফ লিখবো, আমি 2D অ্যারে দিয়ে কোনো প্রোগ্রাম করবো না কি করব, তো সেটা কিন্তু আমরাই ডিফাইন করি অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম। তার জন্য মেনটা হচ্ছে এটা ইউজার ডিফাইন্ড ফাংশনস। ওকে। তো আমরা সাপোজ ধরে নে আমি একটা সিম্পল, আমি একটা ফাংশনস, আমি আমি ফাংশন লেখা আমি দেখাবো, অবশ্যই দেখাবো ফাংশন কিভাবে লিখতে হয়, তার সিনট্যাক্স কি। তার আগে আমি একটা ছোট্ট একটা ফাংশন আমি লিখে দেখাচ্ছি, ছোট্ট একটা ফাংশন। সাপোজ আমি একটা ফাংশন লিখলাম ভয়েড হ্যালো, আমার ফাংশনটার নাম হচ্ছে হ্যালো। এই ফাংশনটা কি কাজ করবে, এই ফাংশনটা একটা হ্যালো মেসেজ প্রিন্ট করবে। ওকে। আমি একটা ফাংশন লিখছি ভয়েড হ্যালো, ফাংশনটার নাম হচ্ছে হ্যালো, আর ভয়েডটা হচ্ছে ফাংশনটা রিটার্ন টাইপ। ওকে। মানে এই ফাংশনটা কিছু ভ্যালুকে রিটার্ন করছে না, দ্যাটস ওয়াই ভয়েড। ওকে। নাথিং, কিছু রিটার্ন না করা মানে হচ্ছে নাথিং রিটার্নস। তার মানে আমরা ভয়েড লিখতে পারি, সেটা আমরা আসবো সেই কনসেপ্টে। দিয়ে আমি এই হ্যালো ফাংশনটার ভিতরে আমি একটা প্রিন্টএফ করে একটা মেসেজকে প্রিন্ট করে দিচ্ছি, প্রিন্টএফ হ্যালো সি। আমি একটা মেসেজ প্রিন্ট করছি এখানে হ্যালো সি, হ্যালো সি। ওকে। দিয়ে এটাকে শেষ করে দিলাম, দিয়ে হ্যালোটাকে শেষ করে দিলাম, হ্যালো ফাংশনটাকে শেষ করে দিলাম। এটা আমার ফাংশন হয়ে গেল একটা। তাহলে আমি হ্যালো সি যখন প্রিন্ট করতে চাইবো আমার প্রোগ্রামিং এর ভেতর, আমি জাস্ট এই হ্যালো ফাংশনটাকে কল করব। সাপোজ আমি আমি এটা দিয়ে একটা দেখাই, এটা ছোট্ট প্রোগ্রাম দেখাই। আমি ধরেন একটা প্রোগ্রাম লিখছি, আমার প্রোগ্রামিং এর মধ্যে প্রথমেই ধরে নেই আমার ফার্স্টে হ্যাশ ইনক্লুড str ডট এইচ, হ্যাশ ইনক্লুড conio ডট এইচ তো আছেই। তারপরে আমি ফাংশনটাকে লিখলাম, ঠিক আছে, ভয়েড হ্যালো লিখলাম। লেখার পরে আমি মেইন ফাংশন লিখছি, ভয়েড মেইন। কারণ মেইন ফাংশন না হলে তো আমার প্রোগ্রাম হবে না, কারণ এক্সিকিউশন তো আমার মেইন থেকে স্টার্ট হবে। ঠিক আছে। তো তারপরে ধরুন ভয়েড মেইন ফাংশন লিখলাম। মেইন ফাংশনের ভিতরে আমি আমি হয়তো আমাকে ধরুন বললো যে হ্যালো সি মেসেজটাকে 5 বার প্রিন্ট করো। তো আমি এখানে কি করলাম, আমি হ্যালো, আমার তো হ্যালো সি প্রিন্ট করতে গেলে তো হ্যালো ফাংশনকে কল করলেই হবে। তাহলে একটা ফাংশনকে আমি কল করব কিভাবে, তার নাম ধরে ডাকবো, তো তার নামটা কি, তার নামটা হচ্ছে হ্যালো। এই নামটা কিন্তু ইউজার ডিফাইন্ড, তুই যা খুশি নাম দিতে পারিস ফাংশনের। ঠিক আছে, কিন্তু ফাংশনের নাম দেওয়াটাও সেই ভেরিয়েবলের নাম দেওয়ার মতন, যে আমার ফাংশনের পারপাস দেখে আমাকে ফাংশনের নাম দিতে হবে। আমি একটা অ্যাডিশন করতে চাইছি দুটো নাম্বারের মধ্যে, হ্যাঁ, আর আহ, আমি হয়তো অ্যাডিশন করার জন্য যে ফাংশনটা লেখার জন্য আমি ফাংশনের হয়তো নাম দিয়েছি হয়তো অমর্ত্য বলে একটা নাম দিয়ে দিয়েছি, ভয়েড অমর্ত্য, ফাংশনের নাম হচ্ছে অমর্ত্য। তাহলে অমর্ত্য ফাংশনের নামটা দেখে কেউ বুঝবে যে অমর্ত্য ফাংশনটা কি কাজ করবে। কিন্তু যদি আমি একটা নাম দিতাম অ্যাডিশন বা সাম, তাহলে কিন্তু সবাই বুঝতো যে হ্যাঁ সাম ফাংশন মানে কিছু সামেশন করবে বা কিছু অ্যাডিশন করবে। তো আমাকে সবসময় কিন্তু ফাংশনের নামটা অ্যাকর্ডিং টু দ্য তার টাস্ক, কি টাস্ক পারফর্ম করছে সেই ওয়াইজ কিন্তু ফাংশনের নামটা আমাকে দিতে হবে, কিন্তু নামটা আমরাই দেবো, আমরা ইউজার ডিফাইন্ড, আমরা দেবো নামটা। ঠিক আছে। তো ভয়েড মেন লিখলাম, দিয়ে আমাকে হয়তো 5 বার হ্যালো, ওই হ্যালো সিটাকে প্রিন্ট করতে হবে। আমি প্রথমবার প্রিন্ট করার জন্য আমি হ্যালোটাকে কল করলাম, কিভাবে কল করছি দেখ, হ্যালো ওপেনিং ব্র্যাকেট ক্লোজিং ব্র্যাকেট দিয়ে সেমিক্লোন। তাহলে আমি ধরে গেট সিএস দিয়ে এটাকে শেষ করে দিয়েছি প্রোগ্রামটাকে, ভয়েড মেন প্রোগ্রামটাকে আমি গেট সিএস দিয়ে আমি শেষ করে দিয়েছি, সেমিক্লোন মেন ফাংশনটাকে শেষ করে দিয়েছি, দিয়ে আমি আবার রান করাচ্ছি প্রোগ্রামটাকে। তাহলে আমি যখন রান করানো হবে প্রোগ্রামটা, তখন কি হবে, এটাকে রান করবে না, ফার্স্টে প্রোগ্রামের কন্ট্রোলটা ফার্স্টে কোথায় আসবে, ভয়েড মেনে আসবে। আসার পর কম্পাইলার তার পরের লাইনে গিয়ে দেখছে যে হ্যালো বলে একটা ফাংশন কল আছে। তখন কম্পাইলার সার্চ করে, তখন কম্পাইলার সার্চ করছে যে কোথায় হ্যালো ফাংশনটার ডেফিনেশন লেখা আছে, কারণ ডেফিনেশন ছাড়া কিন্তু রান করবে না। তখন কম্পাইলার তখন দেখছে যে হ্যাঁ হ্যালো ফাংশনটা ডেফিনেশন লেখা আছে এখানে। কি ডেফিনেশন লেখা আছে, না হ্যালো ফাংশন একটা মেসেজকে প্রিন্ট করছে, দ্যাট ইজ দ্য হ্যালো সি। তাহলে যখনই, তার মানে এখানে আসলো কম্পাইলার কন্ট্রোলটা এখানে আসলো, তা দেন এই ফাংশনের ভেতরে ঢুকলো, ঢোকার পরে প্রিন্টএফ হ্যালো মানে আমাকে স্ক্রিনে হ্যালো সি প্রিন্ট করলো। হ্যালো সি প্রিন্ট করার পরে তারপরে কিন্তু যখনই এখান থেকে শেষ পাচ্ছে ফাংশনটা, এন্ড পাচ্ছে, এন্ড ফাংশন পাওয়া মানে হচ্ছে এন্ড, কখন এন্ড বুঝবো না, সেকেন্ড কার্লি ব্রেসেস যখন শেষ হয়, তখন আমাকে এখান থেকে কিন্তু কন্ট্রোলটা ব্যাক করে রিটার্ন ব্যাক করে আবার ফিরে আসছে তার পরের লাইনে গেট সিএইচ। গেট সিএইচ এক্সিকিউট করলো গেট সিএইচ ফাংশন স্টেটমেন্টটাকে, তারপরে আসছে এন্ড অফ দ্য মেইন ফাংশন, আমার প্রোগ্রাম শেষ। তাহলে আমাকে কি দেখালো মেসেজে, আমাকে দেখালো হ্যালো সি। তাহলে আমি যদি হ্যালো এই ফাংশনটা যদি আমি 5 বার কল করতাম, আমাকে কিন্তু 5 বার হ্যালো সি দেখাতো। তাহলে আমি একটা ফাংশনকে কতবার কল করব সেটা কিন্তু ডিপেন্ড করছে, মানে সেটা কিন্তু আমার উপর ডিপেন্ড করছে, তার কিন্তু কোনো লিমিটেশন নেই। তার মানে দেখ, আমি তার মানে যদি আমাকে 5 বার হ্যালো সি মেসেজটাকে যদি প্রিন্ট করতে বলতো, তাহলে কিন্তু আমি দেখ আমি সেম কোডটাকে আমি বারবার ধরে ইউজ করছি, কিন্তু 5 বার আমি ফাংশনটাকে কল করেছি।
যতবার খুশি কল করতে পারি, কিন্তু আমি সেম কোডকে বারবার আমি এখানে ইউজ করছি, তো দ্যাট ইজ দ্য রিউজেবিলিটি। ওকে, তো এইভাবে কিন্তু ফাংশন দিয়ে প্রোগ্রাম লিখতে হয়, এইভাবে কিন্তু ফাংশনের একটা ছোট্ট এক্সাম্পল। আমি এখন যদি এখনো ফাংশন কিভাবে কনস্ট্রাক্ট করবো তাকে আমি কিছুই বলিনি, জাস্ট মানে ইন্টারেস্ট বাড়ানোর জন্য একটা ফাংশন এক্সাম্পল দিলাম। আর তাহলে এই যে আমি ভয়েড হ্যালো দিয়ে ভেতরে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করেছি, ভেতরে প্রিন্টএফ লিখে হ্যালো সি করেছি, এইটাকে বলা হয় ফাংশনের ডেফিনেশন। দ্যাট ইজ দ্য ফাংশন ডেফিনেশন। ওকে, এফডি। আমি ভয়েড মেন ফাংশনের ভিতরে গিয়ে আমি ফাংশনটাকে কল করলাম, কল করলাম কি দিয়ে, তার নাম ধরে ডাকলাম। ঠিক আছে, তাহলে এইটাকে এই এই স্টেটমেন্টটা বা এরকম ভাবে কোনো ফাংশনকে কল করা হয়, দ্যাট ইজ দ্য ফাংশন কল। তাহলে একটা ফাংশনের মধ্যে তিনটে জিনিস আছে, যে ফাংশন ডেফিনেশন, ফাংশন কল, আর হচ্ছে ফাংশন ডিক্লারেশন। তো ফাংশন ডিক্লারেশনটা আমরা এর পরে শিখবো, ফাংশন ডিক্লারেশন কিভাবে ফাংশনকে ডিক্লেয়ার করা হয়। এই ফাংশন কলটা একবার বলুন। ফাংশন কল মানে হচ্ছে আমি ফাংশনটাকে ডিফাইন করলাম, ডিফাইন করার পর আমার মেন প্রোগ্রামের ভিতরে বা মেন ফাংশনের ভিতরে আমি কতবার আমি ফাংশনটাকে কল করেছি, কতবার আমি এই কাজটা করতে চাইছি, যে হ্যাঁ হ্যালো সি মেসেজটা আমি 5বার প্রিন্ট করবো, হয়তো 5বার আমাকে দেখাতে বলছে। তো একবার হ্যালো ফাংশনকে কল করলে তো আমাকে একবার দেখাবে হ্যালো সি, তাহলে 5বার নিশ্চয়ই আমাকে হ্যালো ফাংশনকে কল করতে হবে, তবেই আমাকে 5বার হ্যালো সি দেখাবে। তাহলে আমি ফাংশনটাকে জাস্ট কল করলাম, সেই বাড়িতে ইলেকট্রিশিয়ান ডাকার মতন। আমি তো তাকে তো নাম ধরে ডাকবো, তো আমি তাকে কিন্তু নাম ধরে ডাকলাম যে হ্যালো, দিয়ে ফাংশনের এটা হচ্ছে সিম্বলটা হচ্ছে ওপেনিং ক্লোজিং, যেটা ফাংশন। কারণ আমি যদি সিম্বলটা যদি না দিই, তাহলে কিন্তু কম্পাইলার আবার বুঝতে পারবে না যে এটা ফাংশন কিনা, তো অনেকে ভাববে এটা এটা ভেরিয়েবল ভাববে। তাহলে হ্যালো দিয়ে আমি ফাংশনের সিম্বলটা দিলাম, দিয়ে সেমিকোলন দিলাম, এটাকে বলা হয় ফাংশন কল। মানে আমি ফাংশনটাকে কল করলাম ওই কাজটাকে অ্যাচিভ করার জন্য, বা ওই হ্যালো সি মেসেজটাকে প্রিন্ট করার জন্য। ওকে, তো এরকম ভাবে আমরা ফাংশনকে আমরা কল করতে পারি, বা এরকম ভাবে ফাংশনকে আমরা ডিফাইন করতে পারি। দুটো জিনিস আমি দেখালাম, ফাংশন ডেফিনেশন আর হচ্ছে ফাংশন কল। তো এটা আমরা তো ডিটেলসে তো আমরা আসবো, আমরা জাস্ট একটা বেসিক এক্সাম্পল দেখালাম ফাংশনের। আমরা কিন্তু ফাংশনের এখনো আসল কনসেপ্টের মধ্যে ঢুকতে পারিনি, আমরা কিন্তু ইউজার ডিফাইন ফাংশন কিভাবে তৈরি করা হয় সেগুলো আমরা কিন্তু আসবো। ওকে, তো ফাংশনের বেসিক ইন্ট্রোডাকশন পার্টটা আমরা কভার করতে পারলাম। বেসিক ইন্ট্রোডাকশন পার্ট, কিন্তু আমরা কিন্তু এখন ফাংশনের হাউ টু ডিক্লেয়ার দ্য ফাংশন, হাউ টু ডিফাইন দ্য ফাংশনস, এগুলো কিন্তু আমরা কিছুই এখনো আসিনি। ওকে, তো অ্যাডভান্টেজ অফ এ ফাংশনস, বা হোয়াই উই নিড ফাংশন ইন সি, যদি ধরুন একটা কোশ্চেন আসে যে হোয়াই উই নিড ফাংশন ইন সি। ওকে, তো আহ, আমরা ফাংশন কেন ইউজ করি, অ্যাডভান্টেজ গুলি তার একটা নিড, তাও একটু আমরা এখানে একটু জিস্ট করে যদি বলতে পারি যে টু ইমপ্রুভ দ্য রিডেবিলিটি অফ দ্য কোড। যে যদি আমরা ফাংশন দিয়ে যদি আমরা প্রোগ্রাম লিখি, তাহলে কোডটা কিন্তু রিড করাটা অনেকটা ইজি হয়ে যায়, অনেকটা ইমপ্রুভ করতে পারি আমরা, যে আমরা প্রোগ্রামের কোডটাকে রিড করছি, 1000 লাইনকে রিড করা আর সেপারেটলি ফাংশন ওয়াইজ রিড করা কিন্তু অনেকটা এফিসিয়েন্ট, বা অনেকটা ইমপ্রুভমেন্ট বলতে পারি আমরা সেটাকে, টু ইমপ্রুভ দ্য রিডেবিলিটি অফ দ্য কোড। ওকে, আমরা রিইউজেবিলিটি একটা ফিচার্স করেছি, যে আমরা ইমপ্রুভ দ্য রিইউজেবিলিটি অফ দ্য কোড, এটাও কিন্তু একটা নিড ফাংশনের, মানে অ্যাকচুয়ালি আমার অ্যাডভান্টেজ গুলোই। ওকে, আমরা সহজ ভাষায় বলতে গেলে বলতে পারি যে ডিবাগিং অফ দ্য কোড উড বি ইজিয়ার। ডিবাগ করা মানে হচ্ছে টু ফাইন্ড অ্যান্ড ডিটেক্ট দ্য এরর, তাকে বলা হয় ডিবাগ। ওকে, বাগটাকে খুঁজে বের করা, তাকে কারেকশন করা, তাকে বলা হয় ডিবাগিং। ওকে, তো ডিবাগিং অফ দ্য কোড উড বি ইজিয়ার যদি আমরা ফাংশন ব্যবহার করি। আর ফাংশন ইউজ করে প্রোগ্রাম করলে কি হয় না, আমরা প্রোগ্রামের যে কোডের যে সাইজ, সেই সাইজটাকে আমরা অনেকটা রিডিউস করতে পারি। তো দোজ আর দ্য নিড অফ এ ফাংশনস। ওকে, এটাকে আমরা এক কথায় এরকম ভাবে বললাম, তাহলে চারটে আমরা অ্যাডভান্টেজে চারটে মেন পয়েন্ট মনে রাখবো। একটা হচ্ছে রিডেবিলিটি, নাম্বার 2 হচ্ছে রিউজেবিলিটি, আর নাম্বার 3 হচ্ছে ডিবাগিং, আর নাম্বার 4 হচ্ছে রিডিউস দ্য সাইজ অফ দ্য কোড। এই চারটে কিন্তু আমার ফাংশনের অ্যাডভান্টেজ বা নিড বলতে পারি। ওকে, তো আমরা টাইপস অফ ফাংশন দেখলাম, ইউজার ডিফাইন ফাংশন, প্রিডিফাইন ফাংশন বা লাইব্রেরি ফাংশন, যা খুশি নাম বলতে পারিস। ঠিক আছে, তো এবার আমরা এই কনসেপ্টটা দেখার পরে আমরা চলে আসব যে হাউ টু ডিফাইন এ ফাংশন, বা সিনট্যাক্স ফর ডিফাইনিং এ ফাংশনস। এটা আমরা আজকে শিখবো এরপরে। ওকে, সিনট্যাক্স ফর ডিফাইনিং এ ফাংশন, যেটা আমাদের মেন, যে আমরা কিন্তু তাহলে আমাদের টপিকটা এখন কিন্তু হয়ে দাঁড়ালো ইউজার ডিফাইন ফাংশন। আমাদের টপিকটা কিন্তু এখন দাঁড়ালো ইউজার ডিফাইন ফাংশন। আমরা কিন্তু ইউজার ডিফাইন ফাংশন আমরা তৈরি করব।
আমরা নিজেরা ফাংশন ডিফাইন করব, ইউজার ডিফাইন ফাংশনস। ওকে, ইউজার ডিফাইন ফাংশনস। তো এখন হচ্ছে যে সিনট্যাক্স ফর ফাংশন ডেফিনেশন। সিনট্যাক্স ফর ফাংশন ডেফিনেশন, ফাংশনকে আমরা কি করে ডিফাইন করব তার সিনট্যাক্স, ফাংশন ডেফিনেশন। ইউজার ডিফাইনে আমি ফাংশনকে কিভাবে ডিফাইন করব। তো সিনট্যাক্স ফর ফাংশন ডেফিনেশন পড়তে আমরা সিনট্যাক্সটা এখানে লিখবো। একটা ফাংশনকে ডিফাইন করার জন্য ফার্স্টে আমাকে লিখতে হয় রিটার্ন টাইপ। ওকে, first we have to write the return type of the function, কারণ প্রত্যেকটা ফাংশন, যে কোনো ফাংশন কিছু না কিছু ভ্যালুকে রিটার্ন করে। যদি রিটার্ন না করে তাহলে রিটার্ন টাইপটা হবে ভয়েড। যদি আমার ফাংশনটা কোনো ইন্টিজার ভ্যালুকে রিটার্ন করে তখন আমার রিটার্ন টাইপটা হবে ইন্ট। যদি ক্যারেক্টার করে তাহলে ক্যার, যদি ফ্লোট করে তাহলে ফ্লোট, যদি ডাবল করে তাহলে ডাবল। দ্যাট ইজ দ্য রিটার্ন টাইপ। ওকে, দেন রিটার্ন টাইপ লেখার পরে আমাকে রিটার্ন টাইপটা একসাথে লিখতে হবে, দেন আমাকে স্পেস দিতে হবে, স্পেস দিয়ে আমাকে লিখতে হবে ফাংশনের নাম। এই ফাংশনের নামটা কিন্তু ইউজার ডিফাইন্ড, এই নামটা ইউজার দেবে। ওই যে বললাম কেমন করে দেবে সেটা বলেছি আমি একটু আগে, কাজের সঙ্গে ম্যাচ করিয়ে ফাংশনের নামটা কিন্তু ইউজার ডিফাইন দেবে এখানে। দ্যাট ইজ আ ফাংশন নেম। আমি ফাংশন নেম আমি দেখ একসাথে লিখছি, আমি আন্ডারস্কোর দিয়ে লিখছি, মানে আমি ফাংশন নেমটাকে আমি কিন্তু স্পেস দিয়ে লিখছি না। তাহলে হয়তো অনেকে ভাববে যে ফাংশন লিখতে হবে দিয়ে আমাকে তারপরে নামটা দিতে হবে। এখানে ফাংশনের নেমটা বসবে। যদি আমি অ্যাডিশন ফাংশন ডিফাইন করতে চাই আমি অ্যাডিশন লিখবো, কিন্তু কোনো স্পেস ছাড়াই একসাথে কিন্তু ফাংশনের নামটা। দেন ফার্স্ট ব্র্যাকেট ওপেন হবে, কারণ ফাংশনের এটা সিম্বল একটা, ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং ক্লোজিং। দেন এখানে থাকবে আর্গুমেন্ট লিস্ট। আসবো আর্গুমেন্ট লিস্টের কনসেপ্টে আসবো আমরা। আর্গুমেন্ট, আর্গুমেন্ট বা প্যারামিটার। ওকে, আর্গুমেন্ট লিস্ট বা প্যারামিটার লিস্ট, যা খুশি লিখতে পারি, আর্গুমেন্ট লিস্ট বা প্যারামিটার লিস্ট। দেন বডি অফ দ্য ফাংশন স্টার্ট হবে, এখানে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট হবে, মানে আমি এর ভেতরে বডি লিখবো ফাংশনটার, যে আমার ফাংশনটা কি অপারেশন পারফর্ম করবে, হ্যাঁ, কোন টাস্কটা পারফর্ম করবে আমার ফাংশন, তার জন্য আমি এখানে সেট অফ স্টেটমেন্ট লিখবো। আমি একটু আগেই বলছিলাম যে ফাংশন ইজ এ গ্রুপ অফ স্টেটমেন্ট, সেই গ্রুপ অফ স্টেটমেন্টটা আমরা এখানে লিখবো এর ভিতরে, গ্রুপ অফ স্টেটমেন্ট। ওকে, বা ব্লক অফ কোড, এটাই তো আমার ব্লক অফ কোড, বা সেট অফ স্টেটমেন্ট, যা খুশি বলতে পারি। এটা হচ্ছে ব্লক অফ কোড, ভেতরে আমি ব্লক অফ কোড লিখবো। ওকে, দেন ফাংশনটার রিটার্ন স্টেটমেন্ট থাকবে, কারণ ফাংশনটা তো আমি কিছু রিটার্ন করাবো, আর যদি না করাই তাহলে আমরা ভয়েড লিখে দেবো ওখানে। তাহলে এখানে আমার রিটার্ন স্টেটমেন্টটা হচ্ছে অপশনাল, যদি ফাংশন রিটার্ন করে তাহলে রিটার্ন স্টেটমেন্ট লিখবো, না হলে লিখবো না। ওকে, সেটা আমরা এক্সাম্পলে দেখবো। এখানে থাকবে আমার রিটার্ন স্টেটমেন্ট। ওকে, সেমিকোলন। দেন এন্ড অফ দ্য আর্গুমেন্ট লিস্টটা কি বললেন? হ্যাঁ, আর্গুমেন্ট লিস্ট যেটা বললেন। হ্যাঁ আসবো, আমি আমি এখানে বলিনি আর্গুমেন্ট লিস্ট কিছু, আমি বলবো, এটা আমি এখানে বলিনি। তাহলে আমার এটা হচ্ছে ফাংশনের সিনট্যাক্স, যে কি করে একটা ফাংশনকে আমরা ডিফাইন করব সেটা হচ্ছে তার সিনট্যাক্স। এবার আমরা এই সিনট্যাক্সটা ফলো করে আমি একটা ফাংশনের এক্সাম্পল, আমি একটা ফাংশন তৈরি করব নিজেরা, অ্যাডিশন নাম দেবো ফাংশনটা, তো সেখানে আমরা আর্গুমেন্ট লিস্টটা বোঝাবো কি জিনিস। ঠিক আছে, তো চল, অ্যাকর্ডিং টু দ্য সিনট্যাক্স আমি একটা ফাংশনকে এখানে ডিফাইন করব, ছোট্ট একটা ফাংশনকে আমরা ডিফাইন করব। ফাংশনটা আমি এখানে ডিফাইন করছি আমি অ্যাজ পার সিনট্যাক্স, আমাকে কিন্তু অ্যাজ পার সিনট্যাক্স আমাকে ডিফাইন করতে হবে। আমার ফাংশনটা আমি রিটার্ন টাইপ লিখলাম ইন্ট, ফাংশনের নাম লিখলাম অ্যাড, অ্যাড বা এডিশন বা সাম, যা খুশি। আমি এবার আর্গুমেন্ট লিস্ট লিখবো, আমি এখানে আর্গুমেন্ট লিখছি ইন্টিজার এ কমা ইন্টিজার বি, মানে আমার অ্যাড ফাংশনটা দুটো নাম্বারের মধ্যে, দুটো ইন্টিজার নাম্বারের মধ্যে অ্যাডিশন করতে পারবে, দুটো ভেরিয়েবলের মধ্যে অ্যাডিশন করতে পারবে। প্রথম ভেরিয়েবলটা হচ্ছে এ ভেরিয়েবল, সেকেন্ড ভেরিয়েবলটা হচ্ছে বি ভেরিয়েবল। তো দ্যাট ইজ আর্গুমেন্ট। আমার ফাংশন কোন ভ্যালুর উপরে অপারেট করবে, কোন ভেরিয়েবলের উপরে অপারেট করবে, তাকে আমরা এক কথায় বলছি আর্গুমেন্ট বা প্যারামিটার। ওকে, যদি আমার
আমি যদি চাইতাম যে আমার একটা অ্যাডিশন ফাংশন লিখবো, যে অ্যাডিশন ফাংশনটা দুটো ফ্লোটিং পয়েন্ট নাম্বারের উপরে কাজ করবে, তাহলে দুটো ফ্লোটিং পয়েন্ট নাম্বারে অ্যাডিশন করলে তো ফ্লোটই হয়। তাহলে তখন আমরা কিন্তু এখানে কি লিখতাম, ফ্লোট অ্যাড ফ্লোট এ কমা ফ্লোট বি। এ বিটা তো ভেরিয়েবলের নাম, সেটা তো তোরা যা খুশি লিখতে পারিস। ওকে, তাহলে আমার অ্যাডিশন ফাংশনটা ইন্টিজার ভ্যালুকে রিটার্ন করবে। কেন না, দুটো ইন্টিজার ভ্যালুর মধ্যে যদি আমি অ্যাডিশন করি আমার রেজাল্টটা হবে ইন্টিজার, তো সেই রেজাল্টটা কিন্তু আমি রিটার্ন করাবো, তার জন্য এটা রিটার্ন টাইপটা হচ্ছে ইন্টিজার। আর আমার এই অ্যাডিশন ফাংশনটা আমি দুটো নাম্বারের উপরে আমি অ্যাডিশন কাজটা করব, অ্যাড করব, তার জন্য আমি একটা ভেরিয়েবল নিলাম এ, একটা ভেরিয়েবল নিলাম বি, বোথ আর ইন্টিজার টাইপ। ওকে, দেন তারপরটা কি হয়েছে, তারপরে আমি এখানে দেখ সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করেছি, আমিও এখানে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করছি না, আমি এখানে বডি লিখবো, আমি এখানে অ্যাডিশন করবো, তো বডি লিখবো। বডি কি লিখবো না, অ্যাডিশন করার জন্য আমি তো এ আর বি পেয়ে গেছি, এ আর বি এর মধ্যে ভ্যালু আসবে, আমাকে জাস্ট আর একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করে নিতে হবে সি বলে, যার ভেতরে আমি রেজাল্টটাকে রাখবো। তাহলে ইন্টিজার সি বলে একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করলাম, দিয়ে সি ইকুয়ালস টু এ প্লাস বি করলাম, সেমিকোলন। দেন আমাকে সিটাকে রিটার্ন করতে হবে, সবসময় তো রেজাল্টটাকে রিটার্ন করাবো তাই না, একটা ফাংশন থেকে তার আউটকামটাকে সবসময় রিটার্ন করানো হয়। আমি প্রিন্টএফ ফাংশন থেকে আমি সবসময় তার আউটকামটাকে রিটার্ন করাচ্ছি, বা স্ক্যানএফ ফাংশন আমাকে কিন্তু তার রেজাল্টটাকে রিটার্ন করছে। ওকে, তো প্রত্যেকটা ফাংশনে কিন্তু রেজাল্টটাকে রিটার্ন করে, তাহলে রিটার্ন ব্র্যাকেট শেষ সেমিকোলন। তাহলে দেখো আমাদের রিটার্ন স্টেটমেন্ট হয়ে গেল, দ্যাট ইজ দ্য রিটার্ন সি। আর ব্লক অফ কোড কোনটা না, ব্লক অফ কোড হচ্ছে আমার ইন্টিজার সি আর সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি, দ্যাট ইজ দ্য ব্লক অফ কোড। দেন আমি এন্ড অফ দ্য ফাংশন, এন্ড অফ দ্য ফাংশন মানে হচ্ছে আমি কার্লি ব্রেসেসটাকে আমি শেষ করলাম, এন্ড অফ দ্য ফাংশন। তাহলে এবার বল যে অ্যাজ পার সিনট্যাক্স আমি কিন্তু ফাংশনটাকে ডিফাইন করলাম, ফাংশনের নাম দিয়েছি অ্যাড, এই নামটা তোরা যা খুশি লিখতে পারিস, তোরা এখানে ইউজার ডিফাইন নাম দিবি, এখানে তোরা অ্যাডিশন দিতে পারিস, তোরা সাম দিতে পারিস, তোরা সাম অফ টু নাম্বারস দিতে পারিস একসাথে লিখে। ওকে, আর আমার অ্যাডিশন ফাংশনটা আমি এখানে ঠিক করে নিয়েছি যে আমার অ্যাডিশন ফাংশনটা বা আমার অ্যাড ফাংশনটা দুটো নাম্বারের উপরে অ্যাডিশন করবে, একটা দুটোই হবে ইন্টিজার। তার জন্য আমি এখানে দুটো প্যারামিটার নিয়েছি বা দুটো আর্গুমেন্ট নিয়েছি, দুটো আর্গুমেন্টই হচ্ছে আমার ইন্টিজার টাইপের। আর্গুমেন্ট লিস্ট মানে এখানে কিন্তু মাল্টিপল প্যারামিটার থাকতে পারে। আমার চারটে নাম্বারের মধ্যে অ্যাডিশন করলে আমি তখন ইন্টিজার এ কমা ইন্টিজার বি কমা ইন্টিজার সি কমা ইন্টিজার ডি নেবো। যদি আমি 10টা নাম্বারের মধ্যে করি তাহলে 10টা নাম্বারের 10টা প্যারামিটার নেবো বা 10টা আর্গুমেন্ট নেবো, দ্যাট ইজ আর্গুমেন্ট। ওকে, তাহলে আমার এই ফাংশনটা এখন দুটো নাম্বারের মধ্যে অ্যাডিশন করবে। ওকে, তাহলে অ্যাজ পার সিনট্যাক্স কিন্তু আমি ফাংশনটাকে ডিফাইন করলাম, সবার বোঝা গেছে এই ডিফাইনিংটা সবার সবার বোঝা গেছে কি করে ডিফাইন করবো ফাংশন। ওকে, তো সাপোজ ধরুন আমাকে বললো যে এই সিনট্যাক্সটা ফলো করে একটা ফাংশন লেখো যে ফাংশনটা তিনটে নাম্বারের মধ্যে অ্যাডিশন করবে, তখন আমার ফাংশনটা কিরকম হতো, তখন ফাংশনটা আমরা এই পাশে ডিফাইন করছি। মানে আমাকে ফাংশন লেখা শিখতে হবে, তারপর তো তাকে আমরা ব্যবহার করবো বা তাকে ইউজ করে কাজ করবো বা তাকে দিয়ে আমি প্রোগ্রামিং এর মধ্যে ইমপ্লিমেন্ট করবো। আগে আমাকে ফাংশন লেখাটা শিখতে হবে, যে হাউ টু ডিফাইন এ ফাংশন। ওকে, হাউ টু রাইট দ্য ডেফিনেশন অফ এ ফাংশন, এটা কিন্তু ডেফিনেশন লিখলাম আমরা ফাংশনের, যে ফাংশনটা কিভাবে কাজ করবে। ওকে, সেটা তাকে বলা হয় ডেফিনেশন। আমি কিন্তু কোথাও কিন্তু কল করিনি ফাংশন, ঠিক আছে, কোথাও কিন্তু ফাংশন কল করিনি আমি এখনো, জাস্ট ডেফিনেশনটা লিখলাম কিভাবে ফাংশনটাকে ডিফাইন করতে হবে। আমাকে বললো যে একটা ফাংশন লিখে দেখা হতো যে ফাংশনটা তিনটে ফ্লোটিং পয়েন্ট নাম্বারের মধ্যে অ্যাডিশন করে আমাকে রেজাল্ট, চল দেখি কি লিখতে হয়। তাহলে তিনটে ফ্লোটিং পয়েন্ট নাম্বারের মধ্যে অ্যাডিশন করতে গেলে আমার তো রিটার্ন টাইপটা কি হবে, ফ্লোট হবে। তো আমরা ফার্স্টই হবে রিটার্ন টাইপ, রিটার্ন টাইপটা কি হবে, ফ্লোট। আমি ফাংশনের নাম দিলাম, ওখানে নাম দিচ্ছি অ্যাড, এবং এখানে নামটা চেঞ্জ করে দিলাম, অ্যাডিশন দিলাম, ঠিক আছে, অ্যাডিশন দিলাম। তিনটে ফ্লোটিং পয়েন্ট নাম্বারের মধ্যে অ্যাডিশন করবে, তাহলে ফ্লোট তিনটে ভেরিয়েবল নিতে হবে, ফ্লোট এ, ফ্লোট বি, ফ্লোট বি, আর হচ্ছে ফ্লোট সি। ভেরিয়েবল যখন ডিক্লেয়ার করছি এখানে প্যারামিটার লিস্টের ভিতরে আমি কিন্তু ডেটা টাইপ লেখার পর স্পেস দিয়ে কিন্তু ভেরিয়েবলের নামটা দেবো, যে ফ্লোট লিখে স্পেস দিয়ে সি দিলাম, বুঝা গেল। দিয়ে আমি এবার বডিটা স্টার্ট করছি, এটা আমি পাশেও ব্র্যাকেটটা লিখতে পারি আবার নিচেতেও ব্র্যাকেটটা লিখতে পারি, যা খুশি। তো আমাকে রেজাল্টটা রাখার জন্য একটা ভেরিয়েবল নিতে হবে, সেই ভেরিয়েবলটা অবভিয়াসলি ফ্লোট টাইপের হবে, কারণ তিনটে ফ্লোটিং পয়েন্ট নাম্বারে অ্যাডিশন করলে রেজাল্টটা হবে ফ্লোট। আমি হয়তো ডি বলে একটা ভেরিয়েবল দিলাম, ডি। এবার লিখছি ডি ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি, অ্যাডিশন হলো। দেন আমাকে রেজাল্টটাকে রিটার্ন করতে হবে,
কারণ রিটার্ন না করলে তুই ফাংশনটাকে কল করছিস, তুই যদি কিছু রিটার্ন না পাস ফাংশনের থেকে তুই কেন কল করবি, তাই না? তুই ইলেকট্রিশিয়ানকে কল করলি, সে তোর বাড়িতে আসলো, তাকে তুই চা খাওয়ালি, সে আবার বেরিয়ে গেল, চলে গেল, সে কিন্তু তার যে রিটার্নটা তোকে কিন্তু দিলই না, তোর কাজটাই হলো না তো। তাহলে ফাংশনকে ডাকা মানে হচ্ছে তার কাছে তুই কিছু রিটার্নটাকে তুই নিয়ে নিচ্ছিস, ওকে, তার কাজটাকে তুই নিচ্ছিস, দ্যাট ইজ দ্য আউটকাম ফাংশনের। তাহলে রিটার্নটি দেন সেমিকোলন দেন ক্লোজ দ্য ফাংশন, ওকে। তো এরকম ভাবে আমরা ফাংশনকে আমরা ডিফাইন করব, আমাকে যেমন পারপাস সেই পারপাস ওয়াইজ কিন্তু আমাকে ফাংশনটাকে ডিফাইন করা শিখতে হবে, ঠিক আছে? তাহলে কোন কেন কেন রিটার্ন টাইপটা কেন লাগছে সেটা আমরা বুঝতে পারছি সবাই, কেন রিটার্ন টাইপটা লাগছে আমরা সেটা সবাই বুঝতে পারছি, হ্যাঁ স্যার। ওকে। তো আমরা একটা দেখে নিই, একটা প্রোগ্রাম দেখে নিই না, অ্যাডিশন দিয়ে একটা প্রোগ্রাম দেখে নিই, ছোট্ট করে আমরা একটা প্রোগ্রাম দেখে নিই অ্যাডিশন দিয়ে। তো এটাই তো আমার করা আছে, আমি এটাকেই মডিফাই করব। না চল নতুন করে দেখি, একটা প্রোগ্রাম দেখি, ওই ওই সেম অ্যাড ফাংশন দিয়ে একটা প্রোগ্রাম লিখবো। আমাকে বললো রাইট এ প্রোগ্রাম, আমাকে একটা প্রোগ্রাম লিখতে বললো, আমরা কিন্তু প্রোগ্রাম লেখার জায়গাটা কিন্তু চলে গেছি, আমরা কিন্তু ফাংশন ডিফাইন করতে পেরে গেছি, মানে আমরা কিন্তু প্রোগ্রাম লেখার জায়গাতে চলে গেছি। আমাকে বললো রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড দ্য অ্যাডিশন অফ টু নাম্বারস বাই ইউজিং ফাংশন। বুঝতে পারলি প্রোগ্রামটা? রাইট এ প্রোগ্রাম ফর অ্যাডিশন অফ টু নাম্বারস বাই ইউজিং ফাংশন, ফাংশন দিয়ে আমাকে দুটো নাম্বারের মধ্যে অ্যাডিশন করতে হবে। তো সেই প্রোগ্রামটা আমরা লিখতে যাচ্ছি। ফাংশন দিয়ে যখনই প্রোগ্রাম লিখবো তখন প্রোগ্রামটার মধ্যে আমরা প্রথমেই আমাদের প্রোগ্রাম লেখার শুরুতেই আমরা হেডার ফাইল ডিক্লেয়ার করি, এটা আমার ইউনিভার্সাল ট্রুথ, ওকে, এটা আমাকে করতেই হবে, এটা কিন্তু কোনোভাবেই আগে পরে হবে না এই রুলসটা। তারপরে আমরা ফাংশনের ডেফিনেশন লিখবো, ওকে, প্রথমেই আমরা হেডার ফাইলকে ডিক্লেয়ার করব, তারপরেই আমরা ফাংশনের ডেফিনেশন লিখবো। তাহলে ফাংশন ডেফিনেশন আমি আগে যা লিখেছিলাম, ইন্টিজার অ্যাড ইন্ট এ কমা ইন্ট বি, তাই লিখবো। এই ফাংশনটা আমরা ডেফিনেশন লিখবো। আমাকে টু নাম্বারস এর মধ্যে অ্যাডিশন করতে বলেছে ইউজিং ফাংশন ইন্টিজার এ কমা ইন্টিজার বি। এখানে ফাংশনের বডি স্টার্ট করছি, রেজাল্টটাকে রাখার জন্য ইন্টিজার সি বলে ভেরিয়েবল নিলাম, সি এর ভেতরে আমরা অ্যাড করে রাখবো এ আর বি এর ভ্যালুটাকে, তাহলে সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি। লেখার পরে এখন সিটাকে আমাকে রিটার্ন করতে হবে, যেহেতু আমি এখানে রিটার্ন টাইপ মেনশন করেছি, দেন আমি এখানে কি করছি, রিটার্ন সি, কি করছি, রিটার্ন সি, এখানে কিন্তু একসাথে, হ্যাঁ রিটার্নটা একসাথে, রিটার্ন সি সেমিকোলন দেন ক্লোজ দ্য ফাংশন ডেফিনেশন। প্রথমেই ফাংশনটাকে ডিফাইন করে ফেললাম প্রোগ্রাম লিখেই, ওকে। এবার ডিফাইন করার পরে আমি এবার মেন ফাংশন লিখছি, আমি কিন্তু প্রোগ্রামটা কিন্তু আমার কন্টিনিউ হচ্ছে, আমি এবার মেন ফাংশন লিখছি, কিন্তু পর আমি নিচে স্পেস নেই বলে পাশে লিখছি, ভয়েড মেন, আমি দুটো নাম্বারের মধ্যে অ্যাডিশন করতে চাইছি বাই ইউজিং ফাংশন, ভয়েড মেন। এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি ইন্টিজার এক্স কমা ওয়াই কমা জেড, এক্স আর ওয়াই এর ভ্যালুটাকে আমরা ইনপুট নেবো, কারণ আমি ইউজার যা ভ্যালু ইনপুট দেবে তার মধ্যেই আমরা অ্যাডিশন করব। তো তার জন্য মেনের ভেতরে আমি এক্স ওয়াই দুটো ভেরিয়েবল নিলাম, যে এক্স ওয়াই এর মধ্যে আমি ইউজারের কাছ থেকে ইনপুটটা নেব দুটো নাম্বারকে, সেই নাম্বার দুটোকে আমি ফাংশনকে পাঠাবো অ্যাডিশন করার জন্য, এই ফাংশন আমাকে সেই দুটো নাম্বারের মধ্যে অ্যাডিশন করে আমাকে রেজাল্টটা দেবে, বোঝা গেল? তাহলে প্রিন্টএফ করে আমি ইউজারের কাছ থেকে নাম্বারটা চাইছি, এন্টার টু নাম্বারস, ওকে, এন্টার টু নাম্বারস, ইটিএন সংক্ষেপে। মেসেজটা প্রিন্ট করলাম, মেসেজ থেকে ইউজার এন্টার করবে দুটো নাম্বার, যে দুটো নাম্বারের মধ্যে অ্যাডিশন করতে চাইছে অ্যাকচুয়ালি ইউজার বা প্রোগ্রামার, সেই নাম্বার দুটোকে আমি স্ক্যান করব এক্স আর ওয়াই এর ভিতরে, পার্সেন্ট ডি কমা পার্সেন্ট ডি, আবার পার্সেন্ট ডি, এখানে কমা হয় না, ডবল কোটসে দেন কমা, এম্পারসেন্ট এক্স এর ভিতরে প্রথম নাম্বারটাকে রাখলাম যেটা ইউজার দিল, আর এম্পারসেন্ট ওয়াই এর ভিতরে সেকেন্ড নাম্বারটাকে রাখলাম যেটা ইউজার সেকেন্ড টাইম দিল, দেন সেমিকোলন। আমার ইনপুট নেওয়া হয়ে গেল, কিন্তু অ্যাডিশনটা করবে এখন কিন্তু মেন ফাংশন অ্যাডিশন করবে না, মেন ফাংশন কিন্তু অ্যাডিশন করার জন্য তার কিন্তু লোক রাখা আছে অ্যাড বলে, যে লোকটা কিন্তু যখন অ্যাডিশনের কাজ করবে তখন তাকে ডাকা হবে, সে এসে কাজটা করে দিয়ে চলে যাবে, ঠিক আছে? তাহলে এখন মেন ফাংশন এখন কিন্তু আর কিছু করবে না, জাস্ট ওই ইনপুটটা নিয়ে এবার ও ডাকছে অ্যাডকে, অ্যাড তুমি আসো এবার, হ্যাঁ এবার অ্যাডকেও ডাকছে, কিভাবে ডাকছে অ্যাডকে,
না ও নাম ধরে ডাকছে। আমরা 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 যখন কোনো ফ্রেন্ডকে ডাকি তখন কি বলে ডাকি, তার নাম ধরে ডাকি তো। এবার নামটা কেউ ডিফারেন্ট ডিফারেন্ট নাম আছে সবার, কারোর 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 নিক নেম আছে, কারোর টেক নেম আছে, ডিফারেন্ট নাম আছে, তো আমি নাম ধরে ডাকছি। এর এর নাম হচ্ছে অ্যাড, আমি অ্যাড বলেই ডাকছি। এর তো কোনো ডাক নেম নেই, এর এর ভালো নাম যার ডাক নেমও তাই। তা আমাকে এখানে এই নাম ধরেই ডাকতে হবে, ঠিক আছে? তো আমি তাকে নাম ধরে ডাকলাম অ্যাড, অ্যাডকে আমি ডাকলাম, দেখে তাকে বললাম যে অ্যাড ফাংশন তুমি এক কাজ করো, আমার কাছে তো এক্স এর ভেতরে তো প্রথম ইনপুট নেওয়া আছে, আর ওয়াই এর ভেতরে আমার সেকেন্ড ইনপুট নেওয়া আছে, তুমি এক্স এর ভেতরে যা আছে আর ওয়াই এর ভেতরে যা আছে সেই দুটো ভ্যালুর মধ্যে তুমি আমাকে অ্যাডিশন করে দাও। অ্যাড বললো ঠিক আছে একটু ওয়েট করো। অ্যাডিশন এক্স আর ওয়াইটাকে নিল, কারণ ইউজার কিন্তু এক্স আর ওয়াই এর মধ্যে 5 6 দিয়েছে, তো 5টা এক্স এর মধ্যে আছে আর 6টা ওয়াই এর ভেতরে আছে। অ্যাড কিন্তু সেই 5 আর 6টাকে নিল মেনের কাছ থেকে। সেই 5টাকে নিয়ে অ্যাড কি করলো, সেই 5টাকে নিয়ে অ্যাড কিন্তু গিয়ে স্টোর করে দিল এর ভিতরে, ওকে। আর এই 6টা যে ওয়াই এর ভেতরে ছিল সেই 6টাকে নিয়ে গিয়ে স্টোর করে দিল বি এর ভেতরে। দিয়ে এখন অ্যাডকে বললো যে কাজটা করো, অ্যাড এখন কাজ করছে দেখ, ইন্টিজার সি, সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি, এর মান তো 5, এখন বি এর মান 6, তাহলে 5 + 6 করে সি এর মানটা কত 11, দিয়ে রিটার্ন সি, মানে এই 11, সি এর মান কত 11, তাহলে রিটার্ন 11। সেই রিটার্ন 11 করা মানে হচ্ছে যে অ্যাড ফাংশন কিন্তু এখন এই 11টাকে কিন্তু ছুড়ে দিল। তাকে ছুড়লো, মেন ফাংশনকে ছুড়লো। মেন ফাংশন তখন বলে দাঁড়াও তুমি ওয়েট করো, আমি একটা জায়গা নিয়ে আসি তোমাকে ক্যাচ করার জন্য। তখন মেন ফাংশন একটা জায়গা নিয়ে আসলো, সেই জায়গাটা হচ্ছে জেড, জেড ইকুয়ালস টু, তাহলে অ্যাড ফাংশন 11কে রিটার্ন করলো, সেই 11টাকে কার মধ্যে ধরলাম আমরা, মেন ফাংশন কার মধ্যে তাকে ক্যাচ করলো, না জেড এর মধ্যে। দিয়ে এখন তার মানে সে কিন্তু এখন রেজাল্ট পেয়ে গেছে মেন ফাংশন। মেন ফাংশন নিজে কিন্তু অ্যাড করলো না, অ্যাডকে দিয়ে কাজটা করে নিল, দিয়ে জেড এর মধ্যে এখন রেজাল্ট আছে। এখন মেন ফাংশন কি করলো, সেটা সেই জেডটাকে প্রিন্ট করে দিল, সাম ইকুয়ালস টু পার্সেন্ট ডি, কারণ যেটা তো ইন্টিজার, তাহলে সাম ইকুয়ালস টু পার্সেন্ট ডি জেড, সেমিকোলন, গেট সিএইচ, নর্মাল প্রোগ্রাম যেমন তেমন, গেট সিএইচ, ওপেনিং ক্লোজিং, সেমিকোলন, দেন এন্ড অফ দ্য মেন ফাংশন। বুঝতে পারলি কিনা বল? বুঝতে পারলি কিনা বল সবাই? হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কি ফাংশন সহজ না কঠিন? ফাংশন সহজ লাগছে না কঠিন লাগছে? স্যার সহজই লাগছে। স্যার স্যার বলছি ফাংশন কলটা কোথায় হলো? বলবো বলবো আবার বলবো, ফাংশন কলটা আমি আবার বলবো। না না স্যার বুঝেছি কলটা, কিন্তু এই লাস্ট প্রোগ্রামটাই ফাংশন কলটা কোথায় হলো? ওকে, আমরা কি করলাম এখানে ফাংশন কল করেছি। ফাংশন কলটা ও বলছে ফাংশন কলটা আরেকবার বলতে। ফাংশন কলটা কি করেছি আমি আমি আবার বলি প্রোগ্রামটা একবার। হ্যাঁ, এই প্রোগ্রামটা কি করে এক্সিকিউট হয় আমি সেটা বলি, তাহলেই ফাংশন কলটা বোঝা যাবে। ফাংশন কলটা এখানে কিছুই না, তুই জেড ইকুয়ালস টু এখন বাদ দে, ছেড়ে দে, জেড ইকুয়ালস টু নেই ধর। তাহলে ফাংশনটাকে ডাকতে গেলে তোমাকে ফাংশনের নাম ধরে ডাকতে হবে। নামটা কি? অ্যাড, তাই অ্যাড ভরে ডেকেছি। তো অ্যাড ফাংশনকে যখন ডাকছি তখন অ্যাড যে অ্যাডিশনটা করবে কার মধ্যে করবে, কাদের মধ্যে অ্যাডিশন করবে, সে তার কাছে তো কোনো নাম্বার নেই, সে তো কোনো এখন ইনপুট পায়নি। তো ইনপুটটা তো মেন ফাংশন নিয়েছে এক্স আর ওয়াই এর ভিতরে, তাহলে তাকে অবভিয়াসলি তাকে এক্স আর ওয়াইটাকে পাস করতে হবে। তাহলে এক্স আর ওয়াই এর ভিতরে আমার নাম্বার ইনপুটটা আছে, তাহলে সেই এক্স আর ওয়াইটাকে পাস করলো মানে কি হলো, না এক্স এর ভ্যালুটাকে কপি হবে কার ভেতরে, এ এর ভিতরে, আর ওয়াই এর মানটা কপি হবে কার ভেতরে, না বি এর ভেতরে। তাহলে ফাংশন যখন ডিফাইন করছি তখনকার নাম্বার অফ প্যারামিটার, আর ফাংশন যখন কল করছি তখনকার নাম্বার অফ প্যারামিটার কিন্তু সেম থাকতে হবে, আর টাইপটাও সেম থাকতে হবে। যদি আমার এখানে ইন্টিজার থাকে আর্গুমেন্ট লিস্টে, টাইপটা আমার কিন্তু ফাংশন যখন কল করব তখনও কিন্তু এক্স আর ওয়াই এর কিন্তু টাইপটা কিন্তু ইন্টিজার হতে হবে। এই চেকিংটা কিন্তু কম্পাইলার করে যে আমার অ্যাডিশন এখানে অ্যাড বলে ফাংশনটা আছে, তার মধ্যে 3টে প্যারামিটার আছে বা 3টে আর্গুমেন্ট আছে, আর আমি যখন ফাংশনটাকে যখন ডাকছি তখন তাকে আমি 2টো প্যারামিটার পাস করছি, তাহলে কিন্তু হবে না। সবসময় নাম্বার অফ প্যারামিটার, কলিং ফাংশনের নাম্বার অফ প্যারামিটার আর কল্ড ফাংশনের নাম্বার অফ প্যারামিটার কিন্তু সেম থাকতে হবে। ওকে, তো ফাংশনকে ডাকতে গেলে আমাকে নাম ধরে ডাকতে হবে, আর সেই ফাংশনটা কার উপরে অপারেট করবে, কোন ভ্যালুর উপরে অপারেট করবে, তার জন্য আমাকে ফাংশনটা
মধ্যে আমাকে ভ্যালু পাস করতে হবে। সেই ভ্যালুটাকে আমি কার মধ্যে নিয়েছি, না এক্স আর ওয়াই এর মধ্যে নিয়েছি। তুই এখানে এক্স আর ওয়াই তুই ইনপুট না নিয়ে তুই যদি চাইতিস যে আমি প্রোগ্রামটাকে আমি 5 এর সঙ্গে 6 এর যোগ করব, তখন তুই সিম্পলি কিন্তু এক্স কমা ওয়াই না লিখে তুই 5,6 লিখতে পারতিস। তখন তোর ইনপুটটা নেওয়ার দরকার থাকতো না। তাহলে কিন্তু সেই 5টা কি এর মধ্যে কপি হতো আর 6টা কি বি এর মধ্যে কপি হতো। সেটাও কিন্তু ট্রু। ওকে, তাহলে এই প্রোগ্রামটা যখন এক্সিকিউট হবে তখন ফার্স্টে এই প্রোগ্রামের কন্ট্রোল ফার্স্টে কোথায় আসবে? ফার্স্টে আসবে ভয়েড মেনে। ভয়েড মেনে গেল, ইন্টিজার এক্স কমা ওয়াই কমা জেড তিনটে ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে। কম্পাইলার কি করলো, মেমোরিতে গেল, মেমোরিতে গিয়ে এক্স ওয়াই জেড এর জন্য 2 বাইট করে তিনটে স্পেসকে রিজার্ভ করলো। তারপরে প্রিন্টএফ এন্টার 2 নাম্বারস। তো কম্পাইলার কি করলো, প্রিন্টএফ স্টেটমেন্টটাকে এক্সিকিউট করলো, এন্টার 2 নাম্বারস কিনে মেসেজটা প্রিন্ট করলো। তুই মেসেজটা দেখার পর তুই ইনপুট দেওয়া স্টার্ট করেছিস। তুই ইনপুট দিলি 5 আর 6 দিয়ে এন্টার দিলি। 5 আর 6টা গিয়ে এক্স আর ওয়াই এর ভেতরে স্টোর হলো স্ক্যানে, কারণ আমি স্ক্যান করেছি 5 আর 6টাকে। তো 5 আর 6টা গিয়ে আমার স্ক্যানে ফাংশনের ভিতরে স্ক্যানে ফাংশনের হেল্প নিয়ে এক্স এর ভিতরে 5টা স্টোর হলো আর ওয়াই এর ভিতরে 6টা স্টোর হলো। তারপরে প্রোগ্রামের কন্ট্রোলটা তারপরে কোথায় আসলো, জেড ইকুয়ালস টু অ্যাড এক্স কমা ওয়াই। তো জেড ইকুয়ালস টু এখন ছেড়ে দে, তার মানে অ্যাড ফাংশনকে কল করা হয়েছে। কি দিয়ে কল করা হয়েছে? এক্স আর ওয়াই দিয়ে, মানে এক্স আর ওয়াই এর ভ্যালু দিয়ে কল করা হয়েছে। তখন তখন কম্পাইলার তখন সার্চ করবে যে অ্যাড ফাংশনটা কোথায় ডিফাইন করা আছে। তখন কম্পাইলার তখন জাম্প করলো অ্যাড ফাংশনের ডেফিনেশনে যখন জাম্প করলো তখন কি করলো না, এই যে অ্যাড ফাংশন, এখানে দেখ অ্যাড ফাংশনের সঙ্গে অ্যাড ফাংশনটা ফার্স্ট ম্যাচ করাবে যে এই দুটো স্পেলিং ঠিক আছে কিনা। স্পেলিং ঠিক আছে মানে কিন্তু ও কেসটাকেও ম্যাচ করাবে। তোর ধরনের এখানে ধরনের ক্যাপিটাল এটা করেছিস দিয়ে অ্যাড লিখেছিস, আর তুই যখন কল করেছিস তখন হয়তো স্মল এ দিয়ে অ্যাড কল করতে হয়, তাহলে কিন্তু কলটা হবে না, তাহলে কিন্তু এরর দেখাবে। তাহলে কেস এন্ড স্পেস বোথ চেক করবে, কেস তো চেক করবে, তার সাথে পুরো স্পেলিং চেক করবে, ম্যাচ করবে, মানে স্ট্রিং এর কম্পারিজন হবে এখানে যে দুটো স্ট্রিং সমান কিনা। তাহলে এই অ্যাড এর সঙ্গে কিন্তু এই অ্যাডটাকে ম্যাচ করতে হবে, মানে আমার যদি এখানে স্মল এ থাকে আমাকে কিন্তু এখানেও স্মল এ করতে হবে, দুটো ফাংশনের নাম কিন্তু সেম হতে হবে। তাহলে ফাংশনের নামটাকে ফার্স্টে ম্যাচ করালো, তারপরে ম্যাচ করবে নাম্বার অফ প্যারামিটার, যে তুই যখন কল করেছিস তখন কতগুলো প্যারামিটার পাস করেছিস, দুটো এক্স আর ওয়াই। আর তুই যখন ডিফাইন করেছিস সেই ফাংশনটাকে তখন তুই কতগুলো প্যারামিটার দিয়েছিস বা কতগুলো আর্গুমেন্ট দিয়েছিস, দুটো। তাহলে ম্যাচ করলো। তখন কি হবে, তখন এক্স এর ভ্যালু গিয়ে কপি হবে এ এর ভিতরে আর ওয়াই এর ভ্যালু গিয়ে কপি হবে বি এর ভেতরে। তাহলে 5 আর 6 কপি হয়ে গেল এ আর বি তে। তারপরে কম্পাইলার কি করলো, ইন্টিজার সি মানে সি এর জন্য মেমোরিতে আবার 2 বাইট স্পেস রিজার্ভ করলো। সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি মানে 5 প্লাস 6 ও 11 হলো, 11টাকে সি এর মধ্যে স্টোর হলো। তারপরে কি হলো, রিটার্ন সি। রিটার্ন সি হওয়া মানে হচ্ছে এই অ্যাড ফাংশন থেকে আমি যে আউটকামটা পেলাম দ্যাট ইজ 11, সেই 11টাকে নিয়ে আমি কোথায় রাখবো, না জেড এর মধ্যে স্টোর করে রাখলাম। ঠিক আছে, তাহলে এখন 11টা কোথায় স্টোর হলো, জেড এর ভেতরে। তাহলে যখন রিটার্ন সি করে যখন প্রোগ্রামটা যখন এই ফাংশন যখন শেষ হয়ে গেল তখন কিন্তু প্রোগ্রামের কন্ট্রোলটা আবার ব্যাক করে ফিরে আসলো এই অ্যাড এক্স কমা ওয়াই এই এর ভেতরে, মানে 11টাকে গিয়ে জেড এর ভেতরে স্টোর করে দিল। সেই জেড এর ভেতরে স্টোর হয়ে গেল, তারপরে প্রোগ্রামের কন্ট্রোলটা নেক্সট লাইনে আসবে। নেক্সট লাইনে কি আছে, প্রিন্টএফ ফাংশন আছে। প্রিন্টএফ ফাংশনের ভেতরে আমাকে সাম ইজ ইকুয়াল টু, আমাকে স্ক্রিনে দেখাচ্ছে সাম ইজ ইকুয়াল টু, আমাকে তো 11 তো রিটার্ন করেছে, সাম 11। তারপরে কন্ট্রোলটা কোথায় আসলো, গেট সিএইচ এ আসলো, গেট সিএইচ টাকে এক্সিকিউট করলো, তারপরে এন্ড অফ দ্য মেন ফাংশনটাকে শেষ করলো। এইভাবে কিন্তু প্রোগ্রামটা এক্সিকিউট হবে। তাহলে আমি এখানে একবার ইনপুট নিয়েছি, ইনপুট নিয়ে আমি একবার কল করেছি। যদি আমার এখানে মনে হতো যে আমি আরো দুটো নাম্বারের মধ্যে আমি অ্যাডিশন করবো একই প্রোগ্রামের ভেতরে, তো আমি এখানে জেড ইকুয়ালস টু অ্যাড এক্স কমা ওয়াই করার পরে আমি হয়তো প্রিন্টএফ স্ক্যান করে আমি আবার ইনপুট নিলাম হয়তো অন্য দুটো ভেরিয়েবলের ভিতরে, যে আমি আবার কল করতে পারি ফাংশনটাকে, অ্যাড ফাংশনটাকে, তাহলেও কিন্তু অ্যাড ফাংশন আমাকে কাজ করে দেবে, যতবার খুশি কল করতে পারি অ্যাড ফাংশনকে। তো সাপোজ ধরেন আমি এখানে ধরেন প্রিন্টএফ হলো, তো প্রিন্টএফ হওয়ার পর আমি এখানে গেট সিএইচটাকে প্রোগ্রামটাকে শেষ না করে আমি এখানে ধরেন আমি আবার ফাংশন কল করছি, অ্যাড ফাংশন কল করছি তাকে। আমি এখানে লিখছি আবার অ্যাড 8,9, অ্যাড 8,9। আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম হয়তো জেড, এখানে নিলাম ডাব্লু, জেড তো আছে ডাব্লু নিলাম, দিয়ে লিখছি ডাব্লু ইকুয়ালস টু অ্যাড 8,9। তাহলে কিন্তু আবার ফাংশন কল হবে, অ্যাড ফাংশন কল হবে। তখন কি হবে, 8টা গিয়ে কপি হবে এর ভিতরে, 9টাকে কপি হবে বি এর ভেতরে। তখন কিন্তু 8 প্লাস 9 হয়ে আবার 17 হবে সি এর ভ্যালু। আমাকে রিটার্ন সি করলো, মানে 17 রিটার্ন করলো, সেটাকে আমি কার মধ্যে শো করলাম, ডাব্লু ভেতরে। সেই ডাব্লুটাকে আমি আবার প্রিন্ট করে দিলাম, আবার কিন্তু প্রিন্ট হবে। আমি যতবার খুশি কল করতে পারি ফাংশনটাকে,
কিন্তু ফাংশন কল করতে গেলে কিন্তু ফাংশনের সিগনেচার আমাকে মাথায় রাখতে হবে। ফাংশনের সিগনেচার মানে হচ্ছে যে ফাংশনের ভেতরে আমি নাম্বার অফ প্যারামিটার কতগুলো ডিক্লেয়ার করেছি, ফাংশনের প্যারামিটার কটা আছে সেটা তো ফার্স্ট ক্রাইটেরিয়া। তারপরে হচ্ছে টাইপটা, যে আমার ফাংশন যখন ডিফাইন করেছি আমি তখন ইন্টিজার নিয়েছি দুটো, আর আমি যখন এখানে ভ্যালু পাস করছি তখন আমার ধরুন এক্স আর ওয়াই ধরুন ইন্টিজার নয়, তখন হয়তো ফ্লোট, তাহলে কিন্তু মিসম্যাচ করবে। এটাকে বলা হয় ফাংশনের সিগনেচার। ওকে, তো সিগনেচার কিন্তু ম্যাচ করতে হবে, এটা কিন্তু কম্পাইলার কিন্তু চেক করে। বোঝা গেল সবার? তো এরকম ভাবে আমরা ফাংশনটাকে জাস্ট একটা সিম্পল প্রোগ্রাম দিয়ে দেখালাম যে কি করে ফাংশনের আমরা প্রোগ্রামটাকে করব। সবাই বুঝতে পারলি কিনা বল? হ্যাঁ স্যার বুঝেছি। কিন্তু এরপরে আবার ক্লাস কখন আছে? এরপরে ক্লাস? স্যার 2টো থেকে আছে। তাহলে আমি আর এটাকে এক্সটেন্ড করবো না, ক্লাসটাকে আমি আর বাড়াবো না, ঠিক আছে? তাহলে আমাকে অ্যাটেন্ডেন্সটা শুভদীপ তাহলে পাঠিয়ে দিস, তোরা আবার নেক্সট ক্লাসটা তাহলে আবার অ্যাটেন্ড কর। ওকে, তো আমরা ফাংশন তো আমাদের জাস্ট স্টার্ট হলো, আমাদের ফাংশন এখন কিছুই হয়নি, জাস্ট আমরা শুরু করলাম ফাংশন। আমাদের সুবিধা হলো নেক্সট দিন আমরা 2 ঘন্টা ক্লাস পাবো, হ্যাঁ, থার্সডে। তো সেখানে আমরা ফাংশনটাকে আমরা হয়তো কমপ্লিট করতে পারবো, পুরোটা 2 ঘন্টা টাইম পাবো না, অনেকটাই আমরা করতে পারবো ফাংশনে, ঠিক আছে? তো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে সেদিনে আমাকে জিজ্ঞেস করবি ফাংশন রিলেটেড, আমরা যা পড়েছি মানে আজকে পর্যন্ত যা পড়লাম সেই রিলেটেড যা কিছু কোশ্চেন থাকবে আমাকে সেদিনে জিজ্ঞেস করবি, আমি সেদিনে সেটাকে আমি ইয়ে করবো, বলে দেবো সবাইকে। আর নেক্সট দিন আমরা ফাংশনের এর পরের থেকে শুরু করবো, এর ফাংশনের জাস্ট পরের থেকে শুরু করবো, এর পরের কনসেপ্ট থেকে, ঠিক আছে? জাস্ট আমরা স্টার্ট করলাম আজকে ফাংশনটা, মানে আমরা ফ্যামিলিয়ার হলাম ফাংশনের কনসেপ্ট থেকে, ঠিক আছে? এর পরের দিন থেকে আমরা কিন্তু অ্যাকচুয়াল ফাংশনের কনসেপ্টে আমরা ঢুকে যাবো। কি করে ফাংশন লেখা আছে লিখতে হয় সেটা শিখলাম, আর কি করে কল করতে হয় সেটা শিখলাম। এর পরের দিন আমরা আরো ইমপ্লিমেন্টেশনের জায়গাতে যাব। আজকে তো আমরা জাস্ট একটা প্রোগ্রামে ইমপ্লিমেন্ট করলাম ফাংশনটা, ঠিক আছে? তো এই প্রোগ্রামটা কনসেপ্টটা ফলো করে তোরা কিন্তু বাড়িতে 3 নাম্বারসের সাম বা 3 নাম্বারসের অ্যাডিশন, 2 নাম্বারসের সাবট্রাকশন, 2 নাম্বারসের মাল্টিপ্লিকেশন, এই অপারেশন গুলো কিন্তু নিজেরা ট্রাই করবি, ঠিক আছে? Write a program to find the multiplication of 2 numbers by using function. Write a program to find the subtraction of 2 numbers by using functions. বা write a program to addition for addition of 3 numbers by using functions. এই প্রোগ্রামগুলো কিন্তু তোরা বাড়িতে ট্রাই করবি by using function। কারণ ফাংশনের কনসেপ্ট কিন্তু না জানলে, ফাংশন না জানলে কিন্তু সি প্লাস প্লাস এর প্রোগ্রাম কিন্তু ফাংশন থেকেই স্টার্ট হয়। ওকে, তাহলে কিন্তু ফাংশনের কনসেপ্টটা না জানলে কিন্তু ওখানে সি প্লাস প্লাস এর প্রোগ্রাম করা যাবে না, এটা খুবই দরকার সবার জন্য। ওকে, ঠিক আছে, তাহলে আজকে তাহলে সবাই তাহলে লেফট কর, তোদের আবার নেক্সট ক্লাস আছে, টাইমও কম আছে, 35 মিনিটের মধ্যে সব কমপ্লিট করে তোদের আবার ক্লাসে বসতে হবে। তো আজকে ক্লাসের সকাল দিকে নেটওয়ার্ক প্রবলেম ছিল বলে ক্লাসটা টাইমে শুরু করা যায়নি, তারপরে আমার মাথায় ছিল না যে ভোগলেটে ক্লাসটা আছে 11টা থেকে। তো যাই হোক, ঠিক আছে, মানে মোটের উপরে আমাদের ক্লাসটা করতে পেরেছি ভালোভাবে, ঠিক আছে। ওকে, চল আমরা কালকে আবার 3টের সময় আমরা আবার মিট করব ডিএলডি ক্লাসে। ওকে, চল, আমাকে শুভদীপ অ্যাটেন্ডেন্স পাঠিয়ে দিবি। ওকে স্যার, থ্যাংক ইউ। চল, ঠিক আছে স্যার। ওকে, লেট কর সবাই। স্যার, হ্যাঁ, স্যার বলছি যে এই যে মেটেরিয়ালগুলো আপনি আমাদের দিচ্ছেন না স্যার, হ্যাঁ। এগুলো আমরা যেদিনকে মানে কলেজে বই জমা দিতে যাব স্টোর থেকে কি কালেক্ট করতে পারবো? কোনগুলো বল? আপনি যে মেটেরিয়ালগুলো দিচ্ছেন বা অন্যান্য টিচার্সরাও যেগুলো দিচ্ছে মেটেরিয়াল, সেই যেগুলো পিডিএফ ফর্মে আমরা পাচ্ছি, সেগুলো কি যেরকম কলেজে আমরা আগেতে স্টোর থেকে কালেক্ট করে নিতাম সেইভাবে কি পাবো কলেজে নোটস গিয়ে? নোটস হ্যাঁ গুলো হ্যাঁ বলছিস তো? নোটস গুলো? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, কেন পাবি না, কেন পাবি না, অবশ্যই পাবি। মানে যে যেদিনকে যাবো গিয়ে বললেই কি হবে? হ্যাঁ, বললেই হবে। ওখানে ওখানে স্টুডেন্ট ওখানে গিয়ে বললেই হবে, ওর কাছে সফট কপি দেওয়া আছে, ও তোদেরকে প্রিন্ট করে দেবে। হ্যাঁ স্যার, ওর জন্যই বলছিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় নোটস গুলো ওইভাবে পিডিএফ থেকে না পড়ে আমার মনে হয় সেটা হার্ড কপি থেকে পড়াটাই সব থেকে বেস্ট হবে। হ্যাঁ স্যার, এটা প্রবলেম হচ্ছে সেজন্য আর কি বলছি। আর বাইরে এখান থেকে করাতে না অনেকটা মানে মানে খরচাটা অনেকটা পড়ছে কলেজে না, আমরা। বাইরে থেকে করা দরকার নেই, কলেজ থেকে করাবি, তো তারা তোদের 1 টাকা করে পার পিস হয়ে যাবে, ঠিক আছে? ওখানে প্রিন্ট করাই আছে, ও জাস্ট তোদেরকে জেরক্স করে দেবে, বা সফট কপি আছে ওখান থেকে তোদেরকে প্রিন্ট করে দেবে, মানে কি 1 টাকা করেই নেবে, ঠিক আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ, ঠিক আছে। ওখান থেকে তোরা লার্নিং মেটেরিয়াল পেয়ে যাবি। অফলাইন হলে তো তাই হয় জেনারেলি,
ঠিক আছে, আচ্ছা, এটা অনলাইন ওই বললে জন্যই আমাকে পিডিএফ বলছিলাম সেন্ড যে করতে হচ্ছে। ফোন থেকে প্রবলেমও হচ্ছে অনেক পড়তে। হুম, ঠিক আছে, ঠিক আছে, পেয়ে যাবি তোরা। স্যার এখন কলেজে গেলে বই পাওয়া যাবে থার্ড সেমে? না, বই পাবি না, কলেজে আসতেই পারবি না, তোকে লাইব্রেরি অ্যাক্সেস করতে পারবি না ই লাইব্রেরি ছাড়া। তোর কি বই লাগবে বল, তোর আমি এখন তোকে বই লাগলে তোকে পিডিএফ তোকে নিয়ে কাজ করতে হবে, বা স্যার তোকে লার্নিং পিডিএফ নিয়ে ম্যাটেরিয়াল। সেই ল্যাপটপে থেকে যাচ্ছে, আর পড়া হচ্ছে না ওখান থেকে। আর ওটাই হচ্ছে এক্স্যাক্টলি মিডিয়েশন। তাই, কিন্তু এখন অনলাইন মোডে তো এই একটাই উপায়, তাছাড়া তো কোনো উপায় নেই রে। অনলাইন মোডে তোকে এই একটা ভাবেই পড়তে হবে, কারণ কলেজে এখন তোর ধরনের কোনো স্টুডেন্টদের অ্যালাউ নেই না, একমাত্র মার্কশিট ইস্যু ছাড়া কোনো স্টুডেন্টদের অ্যালাউ নেই। ঠিক আছে, তার জন্যই তো ই লাইব্রেরি সিস্টেমটা তোর ইয়ে করা হলো, ডেভেলপ করা হলো, যাতে স্টুডেন্টরা ই লাইব্রেরি থেকে বই তুলতে পারে। হ্যাঁ, স্যার কারণ বলছি, যেহেতু ধরনের আপনি যে বলেছিলেন না আপনার একটা বই আছে, বইটার হুম, নামটা হবে বলুন না, তাহলে ওটা যদি অ্যারেঞ্জ করতে পারি কিনে তাহলে তাও সুবিধে। ওটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ সি প্রোগ্রামিং, নবপ্রকাশনী। ঠিক আছে, স্যার আরেকটা ফান্ডামেন্ট ফান্ডামেন্টাল অফ সি প্রোগ্রামিং, আর প্রকাশনীটা হচ্ছে নবপ্রকাশনী, আর অথারের নামটা তো আমার নাম। আচ্ছা, আর ওকে, স্যার বলছি ডিএলডি এর কি আপনার কোনো বই আছে? না ডিএলডিতে আমার কোনো বই নেই, ডিএলডির জন্য তোরা মরিস ম্যানও ফলো করতে পারবি, বা মালভিনো লিচ। ওকে, মরিস ম্যানো। সে কি নাম বললে? মরিস ম্যানো বা ম্যালভিনো লিচ। ওকে, হ্যাঁ, স্যার লিচ স্পেলিংটা LICH? এল, হ্যাঁ LEACH, হ্যাঁ, ম্যালভিনো লিচ। ওকে, ঠিক আছে স্যার। আর এই ধরনের ট্রেড সাবজেক্টের বই আমার তো মনে হয় পারচেস করে নেওয়াই সব থেকে বেস্ট। হ্যাঁ স্যার, হ্যাঁ, ওর কারণ এগুলো তোদের জন্যই, কারণ বিটেকও কাজে লাগবে। হ্যাঁ, সফট কপি মানে পিডিএফ থেকে না হুম পড়তে হুম হুম, অসুবিধেও হয়, আর ফোনে অনেকটা স্পেস হয়ে যাচ্ছে, হ্যাঁ যার কারণে হ্যাঁ হ্যাঁ প্রবলেম হ্যাঁ, হচ্ছে খুব। ওটা তোকে আইদার তোকে প্রিন্ট করে নিতে হবে লার্নিং মেটেরিয়াল গুলো বাইরে থেকে, বা হয়তো ধরনের একজন প্রিন্ট করলো, সবাই মিলে তোরা সেটাকে জেরক্স করে নিলি, তাতেও হবে। সবাইকে যে প্রিন্ট করতে তাতে কোনো মানে নেই, আসলে কমিউনিকেশনটা নেই না এখন কারোর সঙ্গে কারোর, সেটাই সমস্যা। প্রবলেম হচ্ছে, নাহলে প্রিন্ট হুম, করলে তো খরচাটা অনেক পড়ে, জেরক্সে দাও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে যায়। কারণ আমি তোরা দোকানে কলেজ, গিয়েছিলাম, তো 150 এক একটা মেটেরিয়াল 150 টাকা করে পড়ছে। তো তো এবারে হবেই তো। অনেকগুলো, এক একটা চ্যাপ্টারে তো অনেকগুলো আছে, তো হুম, ওর জন্য একটু সমস্যা হয়ে যাচ্ছে। সে তো হবেই, সে তো হবেই। ঠিক আছে, বা অসুবিধা নেই। তোরা কলেজে যখন মার্কশিট তুলতে আসবি এমনি পারপাসে আসতে পারবি না, কলেজে মার্কশিট তুলতে আসলে তখন তোরা এটাকে স্টোর থেকে তোরা পেতে পারবি। ঠিক আছে, আচ্ছা, আর স্যার বলছি আপনাকে যে আমি বলেছিলাম ওই আমাদের সাবজেক্ট যে ক্লাসের ব্যাপারে, আপনি কি স্যারের সাথে কথা বলেছিলেন? আমি বলেছি, আমাকে এখনো জানায়নি, আমি তোকে জানলে আমি তোকে অবশ্যই জানাবো। ঠিক আছে, আমাকে স্যার জানালে আমি। অ্যাকচুয়ালি শুনছিলাম যে আমার যেহেতু ইমেকে আছে, তো হুম, ইমেক তো বোধহয় এবার নেই না, কিছু একটা এরকম শুনছিলাম, সিলেবাস চেঞ্জ হয়েছে বা কিছু। তোদের নয়, ফার্স্ট ইয়ারের সিলেবাস পাল্টেছে, এখন যারা স্যার, ফার্স্ট ইয়ার থেকে পড়বে তাদের সিলেবাস হ্যাঁ হ্যাঁ, পাল্টেছে। ঠিক আছে, তো ওর জন্য তোদের স্যার নয়। ভাবছিলাম যে ওদের মানে যদি ক্লাস ইমেক না হয় তাহলে আমরাই বা করবো কোথা থেকে ইমেক ক্লাস, তো এই হ্যাঁ, তো যেহেতু সাবজেক্টে নেই ওদের, তাহলে ইমেক ক্লাস তো মেবি ওদের হবে না, তাহলে সেক্ষেত্রে তো আমরা বোধহয় করতে পারবো না। সে অসুবিধা কি হবে, তো টিচার তো আছে ইমেকের, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ইমেকের তো জিনিসটা টিচার জানতে আছে। চাইছিলাম যে কিভাবে হ্যাঁ, তাহলে আমাদেরটা হবে। ইমেকের টিচার আছে, আমি কথা বলেছি, আমাকে এখনো জানাইনি ফাইনাল কিছু, আমি জানলে তোকে আমি জানিয়ে দেবো গ্রুপে। ঠিক আছে, আচ্ছা, আর স্যার বলছি আপনি ভোকলেটদের সিএড ক্লাস বা ডিএলডির ক্লাস কি নিচ্ছেন? না আমি এখন নেওয়া স্টার্ট করতে পারিনি, আমার কাজের জন্য আমি পারিনি, আমি এটা স্টার্ট করব খুব ইমিডিয়েট, খুব ইমিডিয়েট আমি এটা স্টার্ট করব। ঠিক আছে, ঠিক আছে স্যার, যদি তাহলে আপনি স্টার্ট করেন গ্রুপে, তাহলে লিঙ্কগুলো একটু দিয়ে দেবেন, জয়েন হুম হয়ে হুম যাব। হুম, অবশ্যই আমি বলেছি সবাই জয়েন করতে পারবি সেখানে, অসুবিধা নেই। ওকে, ঠিক আছে স্যার, হুম, স্যার লিভ করছি। ওকে ওকে, লিভ কর লিভ কর, হ্যাঁ। হুম।